গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন লরা ইঙ্গলস ওয়াইল্ডারের অন দ্য ব্যাঙ্কস অফ পাম ক্রিক। আজ দ্বিতীয় পর্ব। রাতে পাইপ টানতে টানতে বাবা বলল, শহরের নতুন গির্জায় কাল থেকে শুরু হবে ধর্মোপদেশ। শুনে দেখা করলাম গিয়ে রেভারেন্ড অ্যালডেনের সঙ্গে। উনি বারবার করে বলে দিলেন যেন অবশ্যই হাজির থাকি কাল। আমি কথা দিয়েছি যাব আমরা। কতদিন যে চার্চে যাওয়ার সুযোগ হয়নি, বলল মা। আর আজ পর্যন্ত গির্জা দেখারও সুযোগ হয়নি লরা আর মেরির। পরদিন সকালে উঠে তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিল সবাই। ওয়াগনে চড়ে ছুটল ওরা শহরের দিকে। আজ চোখের পলকে পৌঁছে গেল ওরা শহরে। দেখা গেল দোকানপাট সব বন্ধ। লোকজন সেজে গুজে চলেছে গির্জার দিকে। গির্জার মাথায় ছোট্ট একটা ঘর দেখিয়ে লরা জিজ্ঞেস করল, ওটা কি? আঙুল দিয়ে দেখাতে হয় না লরা, বলল মা। ওটা হচ্ছে গির্জার ঘণ্টা ঘর। গির্জার ভেতরে আশ্চর্য এক পুত পবিত্র গুরুগম্ভীর ভাব। কালো পোশাক পরা একজন দাড়িওয়ালা চিকন লম্বা লোক স্টেজের উপর একটা ডেস্কের ওপাশে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ঈশ্বর সম্পর্কে কথা বললেন। সবাই চুপচাপ মাথা নিচু করে শুনছে কথাগুলো। লরাও শুনছে। হঠাৎ চমকে উঠল ও, কানের কাছে কেউ কথা বলে উঠতে। চেয়ে দেখল সুন্দরী এক মহিলা হাসি মুখে কি যেন বলছেন। এসো আমার সঙ্গে, আবার বললেন মহিলা। সানডে স্কুলে ছোট ছেলেমেয়েদের ক্লাস নেওয়া হচ্ছে। মা মাথা ঝাঁকাতেই বেঞ্চ থেকে নেমে মহিলার সঙ্গে গেল মেরি আর লরা। এক কোণে কয়েকটা বেঞ্চ টেনে নিয়ে তৈরি হয়েছে স্কুল। লরা দেখল ওদের স্কুলের প্রায় সব ছেলে মেয়েই হাজির ওখানে। সানডে স্কুলের টিচারের নাম মিসেস টাওয়ার। সবার নাম জেনে নিলেন তিনি। তারপর সবাইকে বাইবেল থেকে একটা করে পংক্তি দিলেন মুখস্থ করবার জন্য। পরের রোববার তাকে শোনাতে হবে সেটা। অনেকক্ষণ পর শেষ হলো রেভারেন্ড অ্যালডেনের বক্তৃতা। উঠে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে গান গাইল সবাই। তারপর ছুটি। দরজার কাছে দাঁড়িয়ে বাবা আর মার সঙ্গে হ্যান্ডশেক করলেন রেভারেন্ড অ্যালডেন। তারপর নিচু হয়ে ঝুঁকে হ্যান্ডশেক করলেন লরার সঙ্গেও। হাসি মুখে জিজ্ঞেস করলেন, সানডে স্কুল ভালো লেগেছে তোমার লরা? হ্যাঁ স্যার, বলল লরা। তাহলে প্রত্যেক রোববার এসো তুমি, আসবে তো? আমরা তোমার অপেক্ষায় থাকব। মানুষটাকে ভালো লেগে গেল লরার। বাড়ি ফেরার সময় বাবাও বললেন একই কথা। সবাই একসঙ্গে প্রার্থনা করবার মজাই আলাদা। মনটা আনন্দে ভরপুর হয়ে যায়। সমর্থন করল মা। কয়েক সপ্তাহ যেতেই একদিন ডিনারে বসে বাবা বললেন, কিন্তু ক্যারোলিন, একটা জুতো না কিনলে যে আর চলছে না। ভালো ভালো পোশাক পরা লোকেদের সঙ্গে উঠা বসা করতে গেলে এগুলো একেবারেই বেমানান। এ দেখো। বাবা পা দুটো লম্বা করে দেখালো। বহু মেরামত করা বুট জোড়ার সামনের দিকটায় চামড়া ফেটে হাঁ হয়ে গেছে। লাল মোজা দেখা যাচ্ছে সেই ফাঁক দিয়ে। আর মনে হয় সেলাই চলবে না। তোমাকে তো কতবার বললাম একজোড়া বুট কেনো, মা বলল। তা না করে জামার কাপড় কিনে আনলে আমার জন্য। অথচ আমার জামার চেয়ে তোমার বুট কেনা অনেক বেশি জরুরি ছিল। না, মনস্থির করে ফেলল বাবা। আগামী শনিবার শহরে গিয়ে একজোড়া নতুন বুট কিনেই ফেলব। $3 লাগবে। মনে হয় তেমন সুবিধা হবে না। ফসল কাটার আগ পর্যন্ত কোনো মতে চালিয়ে নেওয়া যাবে। গোটা সপ্তাহ বাবা খড় বানালো। মিস্টার নেলসনের খড়ের কাজে সাহায্য করে বিনিময়ে বাবা তার ঘাস কাটার মেশিনটা ব্যবহার করার সুযোগ পেয়েছে। প্রচুর ঘাস কাটছে বাবা মেশিনটা দিয়ে। মাঠেই শুকাচ্ছে সে ঘাস। এমন সুন্দর রোদেলা গ্রীষ্মকাল নাকি বাবার জীবনে আর দেখেনি। শনিবার সকালে ওয়াগন চড়ে লরাও গেল মাঠে। খড়গুলো ঘরে তুলানোর কাজে সাহায্য করল বাবাকে। গম ক্ষেতের দিকে চেয়ে মনটা ভরে গেল ওর। ওর চেয়েও লম্বা হয়ে উঠেছে গাছগুলো। প্রতিটা গাছের মাথায় গমের শীষ। পেকে আসা গমের ওজনে বাঁকা হয়ে একটু নুয়ে আছে গাছগুলো। মাকে দেখাবার জন্য 3টে গুচ্ছ কেটে সঙ্গে নিল বাবা। বাবার খুশি ধরে না। এই ফসল ঘরে তোলার পর কি কি হবে শোনালো লরাকে। প্রথম কথা, ঋণমুক্ত হয়ে যাবে ওরা। তারপরও এত টাকা থাকবে হাতে যে সেটা দিয়ে কি করবে দিশা পাবে না। একটা বাগি কিনবে বাবা। মার জন্য সিল্কের ড্রেস কিনবে। সবার জন্য নতুন জুতো কিনবে। আর প্রত্যেক রোববার ওরা সবাই খাবে গরুর তাজা মাংস। ডিনার শেষ হলে পরিষ্কার একটা শার্ট গায়ে দিয়ে বেহালার বাক্স থেকে $3 বের করলো বাবা। শহরে চলেছে নতুন বুট কিনবে বলে। হেঁটেই রওনা দিল বাবা, কারণ ঘোড়াগুলো সপ্তাহভর খুব খেটেছে। আজ ওদের বিশ্রাম দেওয়া উচিত। সন্ধ্যের একটু আগে ফিরে এলো বাবা। লরা আর জ্যাক খালপাড়ে বুড়ো কাকড়াটাকে জ্বালাতন করায় ব্যস্ত ছিল। বাবাকে টিলা বেয়ে উঠতে দেখে ছুট লাগালো। লরা যখন পৌঁছল, বাবা ততক্ষণে বাড়ির ভেতরে চলে গেছে।
ওভেন থেকে মা সেঁকা রুটি বের করছিল। বাবার আওয়াজ পেয়ে পেছন ফিরল। তোমার বুট কোথায় চার্লস? জিজ্ঞেস করলো মা। আসলে ক্যারোলিন, গাল চুলকালো বাবা। দেখা হয়ে গেল ব্রাদার অ্যালডেনের সঙ্গে। উনি বললেন বেলফ্রিতে বসাবার জন্য ঘন্টা কেনার টাকা জোগাড় হচ্ছে না অল্পের জন্য। শহরের লোক যে যা পেরেছে দিয়েছে, এখন শুধু $3 হলেই বেলটা কেনা যায়, তাই টাকাটা দিয়ে দিলাম। মা শুধু বলল হায় হায়। নিজের ছেঁড়া জুতোর দিকে চাইল বাবা, বলল সেলাই করে নেব, কোনো মতে কাজ চলার মতো করে নেব এটাকেই। আর একটা কথা জানো, আমরা নাকি এখান থেকেও পরিষ্কার শুনতে পাবো চার্চের ঘন্টা। চট করে ঘুরে গেল মা স্টোভের দিকে। চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল লরা। সিঁড়ির ধাপে গিয়ে বসল। গলাটা কেমন যেন ধরে আসছে ওর। ও মনে মনে খুব চেয়েছিল বাবার একজোড়া নতুন বুট হোক। কিছু ভেবো না তুমি ক্যারোলিন, লরা শুনতে পেল বাবা বলছে। ফসল তোলার আর বেশি দেরি নেই, এই তো আর কটা দিন। এতদিনে পাকতে শুরু করলো গম। প্রত্যেক দিন মাঠে যাচ্ছে বাবা। বাসায় ফিরে খোসা ছাড়ানো গমের নরম দানা মাকে দেখিয়ে ভবিষ্যৎবাণী করছে ঠিক কবে ছড়াটা পাকবে, কবে ফসল কাটা শুরু করতে পারবে। আবহাওয়া নাকি গম পাকার জন্য আদর্শ। ঠিক এরকম চললে আগামী সপ্তাহে কাটতে শুরু করব, বুঝলে? খুব গরম, আকাশের দিকে তাকানো যায় না। গোটা প্রেয়ারি থেকে ধোঁয়ার মতো কাঁপা কাঁপা বাষ্প উঠছে। স্কুলে গিরগিটির মতো হাঁপায় ছেলে মেয়েরা। কাঠের দেয়াল বেয়ে পাইনের কষ নামে ফোটায় ফোটায়। শনিবার আবার বাবার সঙ্গে চলল লরা মাঠের ফসল দেখতে। প্রায় বাবার সমান লম্বা হয়ে গেছে গমের মাথা। ওকে কাঁধে তুলে নিয়ে দেখালো বাবা। লরা দেখল ফসলের ভারে নত হয়ে আছে গোটা ক্ষেত। গোটা মাঠ সবুজ আর সোনালি রঙে মাখামাখি। দুপুরে খেতে গিয়ে মাকে বাবা বলল, এমন ফলন জীবনে দেখিনি। প্রতি একরে কমপক্ষে 40 বুশেল করে হবে। প্রতি বুশেলের দাম $1। ভাবো একবার, বড়লোক হয়ে যাব। অপূর্ব একটা দেশ এটা। এখন আর ওদের কোনো চাহিদা অপূর্ণ থাকবে না। শুনে নিশ্চিন্ত হলো লরা। এবার নতুন বুট হবে বাবার। দরজার দিকে মুখ করে বসে খাচ্ছে লরা। উজ্জ্বল রোদ এসে পড়ছে ঘরে। ওর মনে হলো হঠাৎ একটু যেন কমে গেল আকাশের তেজ। চোখ দুটো ডলে নিয়ে আবার তাকালো লরা। সত্যি কমে গেছে আলো। দেখতে দেখতে আরো কমে গেল, তারপর নাই হয়ে গেল। ঝড় আসবে মনে হচ্ছে, বলল মা। সূর্য ঢেকে গেছে মেঘে। এক লাফে উঠে দাঁড়ালো বাবা। দ্রুত পায়ে চলল দরজার দিকে। ঝড়ে ফসলের ক্ষতি হতে পারে। আকাশের দিকে চাইল বাবা, তারপর বেরিয়ে গেল বাইরে। আলোটা কেমন যেন অদ্ভুত। ঝড়ের সময় যেমন হয় ঠিক তেমন নয়। ঝড়ের আগে বাতাসের চাপ বদলে যায়, তারও কোনো আভাস নেই। ভয় পেল লরা, কিন্তু ঠিক বুঝতে পারল না কেন ভয় লাগছে। খাওয়া ফেলে দৌড়ে গিয়ে দাঁড়ালো বাবার পাশে। আকাশের দিকে তাকিয়ে রয়েছে বাবা। মা আর মেরিও বেরিয়ে এলো বাইরে। বাবা জিজ্ঞেস করলো, দেখে তোমার কি মনে হচ্ছে ক্যারোলিন? সূর্য ঢাকা পড়েছে ঠিকই, কিন্তু মেঘের মতো লাগছে না। মনে হচ্ছে তুষারকণা আড়াল করেছে ওটাকে। তবে ঠিক তুষারকণার মতো নয়, তার চেয়ে সরু আর চকচকে কি যেন। প্রতিটা কণার ফাঁক দিয়েই আলো আসছে। বাতাস নেই, ঘাসগুলো স্থির, অথচ আকাশ জোড়া মেঘটা এগিয়ে আসছে দ্রুত বেগে। ঘাড়ের পশম দাঁড়িয়ে গেছে জ্যাকের। হঠাৎ মেঘের দিকে চেয়ে গর্জন ছাড়ল, তারপর অসহায় ভঙ্গিতে কোঁকিয়ে উঠল। থপ করে কে যেন একটা পড়ল লরার মাথায়, তারপর ছিটকে মাটিতে। চেয়ে দেখল মস্ত একটা ঘাস ফড়িং পড়েছে আকাশ থেকে। এত বড় ঘাস ফড়িং জীবনে দেখেনি ও। পর মুহূর্তে শিলাবৃষ্টির মতো আকাশ থেকে পড়তে শুরু করলো ঘাস ফড়িং, এখানে ওখানে সেখানে। আকাশ ছেয়ে মেঘের মতো উড়ে আসছে ঘাস ফড়িংয়ের বিশাল একটা ঝাঁক। এতই ঘন যে ঢাকা পড়ে গেছে সূর্য। চকচক করছে ওদের সরু লম্বা পাখা। পাখা ঝাপটানোর ফড়ফড় আওয়াজে ভরে গেছে চারদিক। শিলাবৃষ্টির মতো শব্দ তুলে পড়ছে ওরা চারপাশে। হাতের ঝাপটায় ওগুলোকে গা থেকে ফেলার চেষ্টা করল লরা। লম্বা পা দিয়ে গায়ের চামড়া আর কাপড় আঁকড়ে ধরে থাকে ওরা। ঠেলে বেরিয়ে আসা চোখ দিয়ে দেখে ওকে, মাথাটা নাড়ে এপাশ ওপাশ। তীক্ষ্ণ চিৎকার দিয়ে ছুটে চলে গেল মেরি বাড়ির ভেতর। চারদিকে তাকিয়ে অবাক হয়ে গেল লরা। কোথাও মাটি দেখা যাচ্ছে না, সর্বত্র বিজবিজ করছে কেবল ঘাস ফড়িং। ওদের গা না মারিয়ে এক পা ফেলার উপায় নেই। ছুটে গিয়ে জানলাগুলো বন্ধ করছে মা। বাবা দাঁড়িয়ে রয়েছে দরজার কাছে, বোবা দৃষ্টিতে চেয়ে রয়েছে বাইরের দিকে। তার পাশে দাঁড়িয়ে রয়েছে লরা আর জ্যাক। বাইরে কয়েক ইঞ্চি পুরু হয়ে মাটি ছেয়ে ফেলেছে ঘাস ফড়িং। পাখা ভাঁজ করে এখন লাফ দিয়ে পড়ছে যত্রতত্র।
বাড়ির ছাদে শিলাবৃষ্টির মতো পড়ছে এখনো। ফরফর শব্দে উঠছে আকাশ বাতাস জুড়ে। এবার আরেক রকম শব্দ এলো কানে। খেতে শুরু করেছে ওরা। কচমচ আওয়াজ আসছে বাইরে থেকে। কোটি কোটি ঘাস ফড়িং খেতে শুরু করেছে একসঙ্গে। চিবানোর মিলিত শব্দটা ভীতিপ্রদ। আমার গম! হঠাৎ আর্তনাদ করে উঠল বাবা। পেছন দরজা দিয়ে ছুটে বেরিয়ে গেল, দৌড়াচ্ছে গম ক্ষেতের দিকে। একটু পরেই ফিরে এলো বাবা। ছুটে গিয়ে ঢুকলো আস্তাবলে। জানলা দিয়ে লরা দেখল স্যাম আর ডেভিডকে ওয়াগনে জুটছে বাবা। তারপর পাগলের মতো গোবরের গাদা থেকে পুরনো পচা খড় তুলতে শুরু করলো বাবা ওয়াগনে পিচফর্ক দিয়ে। আরেকটা পিচফর্ক নিয়ে দৌড়ে গেল মা বাবাকে সাহায্য করতে। ওয়াগন ভর্তি পচা খড় নিয়ে ছুটল বাবা ক্ষেতের দিকে। মা হেঁটে গেল পেছন পেছন। ক্ষেতের চারদিকে পচা খড় ফেলছে বাবা, আর মা নিচু হয়ে ঝুঁকে একের পর এক স্তূপে আগুন ধরিয়ে দিচ্ছে। ধোঁয়ায় ভরে যাচ্ছে চারদিক। একটু পর মা, বাবা, ওয়াগন আর গম ক্ষেত অদৃশ্য হয়ে গেল ধোঁয়ায়। এখনো নামছে ঘাস ফড়িং আকাশ থেকে। এখনো আড়াল হয়ে রয়েছে সূর্য, আধার হয়ে আছে চারপাশ। ফিরে এলো মা। কাপড় থেকে ঘাস ফড়িং ঝেড়ে নামিয়ে মারল সব কটাকে। ক্ষেতের চারদিকে গোবর মেশানো খড়ে আগুন ধরিয়ে দিয়েছে মা। ধোঁয়ায় ভরে গেছে চারদিক। এর ফলে হয়তো পালাবে, হয়তো গমের ক্ষতি করতে আর পারবে না ঘাস ফড়িং। বন্ধ ঘরে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে মা, মেরি আর লরা। বাইরে থেকে আসছে অবিরাম চিবানোর শব্দ। ঘাস পাতা যা পাচ্ছে খাচ্ছে ওরা। একসময় আধার কেটে গেল, জ্বলে উঠল সূর্য। জানালা দিয়ে পরিষ্কার দেখা গেল গোটা এলাকা ছেয়ে গেছে ঘাস ফড়িংয়ে। সর্বত্র হাঁটছে, লাফাচ্ছে আর উঠছে ওরা। আর খেয়ে সাফ করছে সবুজ যা পাচ্ছে সব। যতদূর চোখ যায় প্রেয়ারির লম্বা ঘাস তুলছে, বাঁকা হয়ে নুয়ে পড়ছে, তারপর শুয়ে পড়ছে মাটিতে। ও দেখো দেখো, চাপা গলায় বলল লরা। উইলো গাছগুলোর পাতা খেয়ে ফেলছে ওরা। বেশিরভাগ ডালি ন্যাড়া হয়ে গেছে, যেন কঙ্কাল। আমি আর দেখতে চাই না বলে সরে গেল মেরি জানলা থেকে। লরারও আর দেখবার রুচি নেই, কিন্তু কিছুতেই চোখ সরাতে পারছে না ও। সবার যখন সর্বনাশ, মুরগি দুটো আর তাদের বাচ্চাগুলোর তখন পৌষ মাস। ওরা মনের আনন্দে একের পর এক গপাগপ খেয়ে চলেছে ঘাস ফড়িং। কোনটা ছেড়ে কোনটাকে খাবে দিশা পাচ্ছে না। চোখের পলকে নিমেষে খতম হয়ে গেল মার সবজি বাগান। আলু, গাজর, বিট, মটর সব খেয়ে নিল ওরা। ভুট্টার লম্বা পাতাগুলো খেয়ে কচি দানাগুলোকেও ছাড়ল না। বুঝে নিল লরা, কিছুই করবার নেই। এদের ঠেকানোর সাধ্য নেই কারো। এখনো ধোয়ার আড়ালে রয়েছে গম ক্ষেত। মাঝে মাঝে বাবাকে দেখা গেল ওর মধ্যে আবছা ভাবে পাগলের মতো ছুটছে এদিক ওদিক, আগুন উস্কে দিচ্ছে এখানে ওখানে। ঘন ধোয়ার মধ্যে হারিয়ে যাচ্ছে আবার। সন্ধ্যের দিকে গরুটাকে আনার জন্য জুতো আর মোজা পরল লরা। গায়ে মাথায় শাল জড়িয়ে নিল। পুরনো বাড়ির কাছে খালের ধারে দাঁড়িয়ে রয়েছে স্পট। অনবরত গায়ের চামড়া নাড়াচ্ছে আর সমানে লেজ ঝাপটে চলছে। ঘাসে মুখ দিতে পারছে না ফড়িংয়ের জ্বালায়। পরিষ্কার বুঝতে পারল লরা, সব ঘাস যদি খেয়ে নেয় ঘাস ফড়িং, তাহলে কি দশা হবে গরুগুলোর। স্রেফ না খেয়ে মারা যাবে ওরা। ঘাস ফড়িং ছেকে ধরেছে লরাকে। মুখে আর হাতে যেগুলো বসছে সেগুলো হাত ঝাপটে দূর করছে, কিন্তু কাপড়ের ওপর বা ভাঁজে যেগুলো ঢুকে পড়ছে সেগুলো নড়ে চড়ে বেড়াচ্ছে যেখানে খুশি। লরা আর স্পটের পায়ের নিচে পড়ে কর্মর শব্দে ভাঙছে ঘাস ফড়িংয়ের শক্ত শরীর। মা বেরিয়ে এলো দুধ দোয়াতে। সঙ্গে করে বালতি ঢাকার জন্য কাপড় এনেছে মা, কিন্তু ঘাস ফড়িং ঠেকানো যাচ্ছে না ও দিয়ে। উড়ে এসে টপাটপ পড়ছে ওরা দুধে। টিনের কাপ দিয়ে তুলে ছেঁকে দূর করতে হচ্ছে ওদেরকে। দুধ দুইয়ে ঘরে ফিরল ওরা অসংখ্য ঘাস ফড়িং সঙ্গে নিয়ে। খাবার বাড়ছিল মেরি। ঘাস ফড়িংয়ের লাফালাফি দেখে চট করে ঢাকলো খাবার। প্রত্যেকটা ফড়িংকে মেরে ঝাড়ু দিয়ে নিয়ে ফেলা হলো স্টোভের ভেতর। ঘরে ফিরল বাবা, কিন্তু সাপার সেরেই বেরিয়ে গেল আবার। গমের কথা কিচ্ছু জিজ্ঞেস করল না মা, শুধু একটু হেসে বলল, দুশ্চিন্তা করো না চার্লস, ঈশ্বর আছেন, কোথাও ঠেকেনি আমরা আজ পর্যন্ত। এতক্ষণে ধোঁয়ায় থেকে বাবার গলা খসখসে হয়ে গেছে, তাই তাকে আরেক কাপ চা খেয়ে যেতে বলল মা। চুপচাপ আরেক কাপ চা খেয়ে নিয়ে বেরিয়ে গেল বাবা। আরেক ওয়াগন গোবর আর পচা খড় নিয়ে চলে গেল মাঠে। অনেক রাত পর্যন্ত ঘুমেলো না লরার। কানে শুনতে পাচ্ছে ফড়ফড় করে ঘাস ফড়িংয়ের ওড়ার শব্দ, কুট করে কাটা আর চিবানোর শব্দ। মনে হচ্ছে ওর গায়ে নড়ে চড়ে বেড়াচ্ছে বুঝি ওগুলো, খামচে ধরছে নখ দিয়ে। অন্ধকারে ও যেন স্পষ্ট দেখতে পাচ্ছে ওদের ঠেলে বেরিয়ে আসা চোখ। একসময় ঘুম এসে রেহাই দিল ওকে ওদের হাত থেকে।
সকালে উঠে লরা দেখল বাবা ফেরেনি রাতে, নাস্তা খেতেও আসেনি। সেই গত রাত থেকে এক নাগাড়ে পরিশ্রম করে চলেছে। গোটা প্রেয়ারির চেহারা বদলে গেছে। বাতাস বইছে ঠিকই, কিন্তু দুলছে না ঘাস, পড়ে আছে মাটিতে নিষ্পন্দ। ক্রিকেট ধারে দাঁড়িয়ে রয়েছে উইলোর কঙ্কাল, একটা পাতাও নেই কোনো শাখায়। প্লাম ঝাড়েরও ওই একই অবস্থা। দুপুরবেলা ধোঁয়ার মধ্যে থেকে বেরিয়ে এলো বাবা। স্যাম আর ডেভিডকে আস্তা বলে রেখে ধীর পায়ে এসে ঢুকলো ঘরে। ধোঁয়ায় কালো হয়ে গেছে মুখটা, চোখ দুটো লাল। হ্যাটটা দরজার পিছনে পেরেকে ঝুলিয়ে টেবিলে এসে বসল। কোনো লাভ হলো না ক্যারোলিন, হতাশ কণ্ঠে বলল বাবা। ঠেকাতে পারলাম না, ধোঁয়ায় কিচ্ছু হয় না ওদের। চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ল, শেষ করে দিল সব। টেবিলের উপর কনুই রেখে দুই হাতে মুখ ঢাকল বাবা। পাথরের মতো স্থির হয়ে গেছে মেরি আর লরা। নরম গলায় মা বলল, কিচ্ছু ভেবো না চার্লস, আগেও আমরা অনেক কঠিন সময় কাটিয়ে উঠেছি। টেবিলের নিচে বাবার ছেঁড়া বুটের দিকে চাইল লরা। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল ওর। মনে হলো কি যেন আটকে আছে গলায়। বাবার বুট কেনা আর হলো না। মুখ থেকে হাত নামিয়ে ছুরি আর কাঁটা চামচ তুলে নিল বাবা। হাসল, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ নেই, চোখ দুটো হাসছে না। মাকে বলল, ঠিক বলেছ ক্যারোলিন, সাধ্যমতো চেষ্টা করেছি, এখন যেভাবে হোক চালিয়ে নিতে হবে। লরার মনে পড়ল ঋণ করে তৈরি হয়েছে এই বাড়ি, গম বিক্রি করে ধার শোধ করার কথা ছিল। চুপচাপ খেয়ে উঠল সবাই। মেঝেতেই শুয়ে ঘুমিয়ে পড়ল বাবা। মা তার মাথার নিচে একটা বালিশ গুঁজে দিল। ঠোঁটে আঙুল রেখে চুপ থাকতে বলল সবাইকে। ক্যারিকে নিয়ে নিজেদের শোবার ঘরে চলে এলো ওরা। কাগজের পুতুল দিয়ে ওকে শান্ত করে রাখল। দিনের পর দিন খেয়ে চলল ঘাস ফড়িং। গম জই সব খেলো, সবুজ যা পেল সব খেলো। বাগানের তরি তরকারি খেলো, সব ঘাস খেয়ে নিল প্রেয়েরির। ইঁদুর খরগোশ আর ছোট পাখি পালালো এলাকা ছেড়ে। শুধু রয়ে গেল বড় পাখি আর মোরগ মুরগি, যারা ঘাস ফড়িং খায়। রোববার হেঁটে সানডে স্কুলে গেল লরা আর মেরি বাবার সঙ্গে। রোদ অতিরিক্ত কড়া দেখে ক্যারিকে নিয়ে মা রয়ে গেল বাড়িতে। শহরে জানা গেল বহু লোক ফিরে যাচ্ছে পুবে। ক্রিস্টি আর ক্যাসিকেও যেতে হচ্ছে। বিদায় জানালো ওরা পরস্পরকে ভারাক্রান্ত হৃদয়ে। স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল ওদের, কারণ জুতোগুলো ঠিক রাখতে হবে ওদের শীতে পরবার জন্য। এখন আর খালি পায়ে ঘাস ফড়িং মারিয়ে স্কুলে যাওয়া সম্ভব নয়। তাছাড়া এমনিতেও শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে স্কুল। মা বলেছে গোটা শীতকালটা ওদের ঘরে পড়াবে। আগামী মরশুমে স্কুলে গিয়ে ওরা দেখবে কারোর চেয়ে একটুও পিছিয়ে নেই ওরা। মিস্টার নেলসনের ওখানে কাজ করে বিনিময়ে তার লাঙলটা ব্যবহারের সুযোগ পেল বাবা। আবার ফাঁকা গম খেতে লাঙল টানতে শুরু করলো। আগামী বছর গম বুনতে হবে। একদিন খালের পাড়ে ঘুরে বেড়াচ্ছে লরা। পায়ে পায়ে চলেছে ওর সার্বক্ষণিক সঙ্গী জ্যাক। প্লাম ক্রিকের অবস্থা দেখে মনটা একেবারে দমে গেছে ওর। খালটা প্রায় শুকিয়ে গেছে। তীর করে বইছে চিকন ধারা। ফুটব্রিজের ওপর উইলোর ছায়া নেই। প্লাম ঝাড়ের নিচে পানি নেই, শুধু কাদা। রাগী বুড়ো কাকড়াটা চলে গেছে কোথায় যেন। প্রচণ্ড গরম, গা পুড়ে যাচ্ছে রোদে। বিরক্তিকর ফরফর শব্দ তুলে চারপাশে উঠছে ঘাস ফড়িংগুলো। হঠাৎ লরা লক্ষ্য করল টিলার গায়ে লাইন দিয়ে বসে পড়েছে অসংখ্য ঘাস ফড়িং। সবকটা লেজ নিচের দিকে দাবানো। আঙুল দিয়ে খোঁচা দিলেও নড়ে না। একটাকে সরিয়ে দেখা গেল নিচে গর্ত। কাঠি দিয়ে খুঁচিয়ে ধূসর একটা জিনিস বের করে আনলো ও গর্ত থেকে। জিনিসটা মোটাসোটা একটা পোকার মতো দেখতে, কিন্তু জ্যান্ত মনে হচ্ছে না। জিনিসটা কি বুঝতে পারল না লরা। জ্যাকও একটু শুঁকে দেখল, কিন্তু বুঝতে পারল না কি ওটা। বাবাকে জিজ্ঞেস করবে মনে করে মাঠের দিকে রওনা হয়ে দেখতে পেল লাঙ্গলের কাছে দাঁড়িয়ে রয়েছে স্যাম আর ডেভিড। চাষ দিয়ে বাবা মাঠের অন্যদিকে নিচু হয়ে ঝুঁকে কি যেন করছে। হঠাৎ সোজা হয়ে ফিরে গেল বাবা লাঙ্গলের কাছে। তারপর লাঙ্গল তুলে ঘোড়া দুটোকে নিয়ে রওনা হলো আস্তাবলের দিকে। বাবাকে কাজ ফেলে লরা ফিরে আসতে দেখে বুঝে ফেলল নিশ্চয়ই ভয়ানক কিছু হয়েছে। খিচে দৌড় দিল আস্তাবলের দিকে। স্যাম আর ডেভিডকে রেখে বেরিয়ে এলো বাবা। লরাকে দেখল, কিন্তু হাসল না। বাবার পিছু নিয়ে ঘরে ফিরে এলো লরা। অসময়ে বাবাকে ফিরতে দেখে চমকে উঠল মা। কি হলো, কি হয়েছে চার্লস? ডিম পাড়ছে ওরা, সবখানে। মাটি একেবারে মৌচাকের মতো করে ফেলেছে। কোথাও 1 ইঞ্চি জায়গা খালি নেই। মাটির নিচে গর্ত খুঁড়ে একটা করে এই জিনিস ঢুকিয়ে দিচ্ছে ভেতরে। পকেট থেকে কয়েকটা ধূসর রঙের পোকা বের করে রাখলো টেবিলের উপর। এই দেখো, একটা কেটে দেখেছি। 35 থেকে 40টা করে ডিম রয়েছে প্রত্যেকটায়। সারা দেশে এই একই কারবার।
ঝপ করে বসে পড়ল চেয়ারে মা। হাত দুটো অসহায় ভঙ্গিতে ঝুলে রয়েছে দুপাশে। আগামী বছর শস্যের একটা দানা তুলতে পারবে না কেউ ঘরে। বলল বাবা, ডিম ফুটে বাচ্চাগুলো যখন বেরোবে, সবুজের চিহ্ন পর্যন্ত থাকবে না এদিকের গোটা অঞ্চলে। হায় হায় চার্লস, আমাদের কি হবে? মার গলাটা কেঁপে উঠল। বেঞ্চে বসে পড়ল বাবা, মাথা নেড়ে বলল, জানি না। ওপরে ওঠার গর্তের কাছে মেরির শুকনো মুখটা দেখা গেল। পা টিপে নেমে এলো ও মই বেয়ে। দাঁড়ালো লরার পাশে, দেয়ালে পিঠ ঠেকিয়ে। হঠাৎ সিধে হলো বাবা। বেপরোয়া একটা ভঙ্গি ফুটে উঠল চোখে মুখে। তবে একটা কথা জানি ক্যারোলিন, সামান্য ঘাস ফড়িং বা পঙ্গপালের কাছে আমরা কিছুতেই হার মানব না। কিছু না কিছু করবই। তুমি দেখে নিও, বিপদ আপদ সব কাটিয়ে উঠবো আমরা, যেমন করে হোক। হ্যাঁ চার্লস, বলল মা ম্লান কণ্ঠে। কেন পারবো না? নিজেকে যেন বোঝাচ্ছে বাবা। আমরা সুস্থ, মাথার উপর একটা চাল আছে আমাদের। অন্য অনেকের চেয়ে আমাদের অবস্থা ভালো। ডিনারটা একটু তাড়াতাড়ি রেডি করে ফেলো ক্যারোলিন। আমি শহরে যাব, তুমি চিন্তা করো না, কিছু না কিছু একটা ব্যবস্থা করেই ফেলব। সন্ধ্যের পর ফিরল বাবা। সাপার শেষ না হওয়া পর্যন্ত কেউ কোনো কিছু জানতে চাইল না। তৃপ্তির সঙ্গে খাওয়া শেষ করে নিজেই মুখ খুলল বাবা। শুনছো ক্যারোলিন? হ্যাঁ বলো চার্লস। এখন একমাত্র সমাধান হচ্ছে পুব। কাল ভোরে পুবে রওনা দিচ্ছি আমি। চমকে উঠল মা। এ কি বলছো চার্লস? ওদিকে এখনো ফসল কাটা চলছে। ঘাস ফড়িংগুলো পুবে 100 মাইল পর্যন্ত ক্ষতি করেছে ফসলের। তার মানে এর পরের ফসল সব ঠিকই আছে, অর্থাৎ কাজও আছে। পশ্চিমের সব লোক এখন কাজের আশায় ছুটছে পুবে। যে আগে পৌঁছবে সে আগে কাজ পাবে। দেরি করা ঠিক হবে না। তুমি যদি মনে করো এটাই একমাত্র সমাধান, ঠিক আছে, যাও তাহলে। আমি আর মেয়ের দিকটা চালিয়ে নেব। কিন্তু চার্লস, এত দূর হাঁটতে হবে তোমাকে ভাবতেও খারাপ লাগছে। আরে দূর, মুখ বাঁকালো বাবা। 100-200 মাইল একটা দূরত্ব হলো। কথাটা বলেই নিজের বুট জোড়ার দিকে তাকালো বাবা, কিন্তু চট করে চোখ সরিয়ে নিয়ে বলল, 200 মাইল পথ তো উড়েই চলে যাব। বেশ অনেকদিন পর বেহালাটা বের করলো বাবা। অনেকক্ষণ বাজালো চোখ বুজে। দুপাশে বসে শুনছে লরা আর মেরি। মা দোল দিয়ে ঘুম পাড়াচ্ছে ক্যারিকে। সবার পছন্দের অনেক পরিচিত সুর বাজানোর পর গুনগুন করে গান ধরল বাবা। বেহালাটা যত্নের সঙ্গে বাক্সে তুলে রাখল। সকাল সকাল উঠতে হবে কাল, তাই শুয়ে পড়ল আজ একটু আগেই। সকালে নাস্তার পর সবাইকে চুমু দিয়ে বেরিয়ে গেল বাবা। বাড়তি একটা শার্ট আর একজোড়া মোজা জাম্পারে পেঁচিয়ে ঝুলিয়ে নিয়েছে কাঁধে। প্লাম ক্রিক পার হওয়ার আগে থেমে পেছন ফিরল বাবা। হাত নাড়ল ওদের দিকে। তারপর ঘুরে একটানা হেঁটে চলে গেল চোখের আড়ালে, একবারও পেছনে না তাকিয়ে। লরার গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখল জ্যাক বাবার বিদায় নেওয়া। বাবা অদৃশ্য হয়ে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো ওরা। তারপর যেন সম্বিত ফিরে পেয়ে সচকিত হয়ে উঠল মা। বলল, এখন থেকে আমাদেরই সব সামাল দিতে হবে। মেরি আর লরা, তোমরা গরুটাকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করো, আমি ঘরদোর সামলাচ্ছি। বাবা না থাকলে মনে হয় কেউ নেই, কিছু নেই, সব ফাঁকা। কবে ফিরবে তা কেউ বলতে পারে না। চোখ বুঝলেই লরা দেখতে পায় ছেঁড়া জুতো পায়ে বাবা খালি হাঁটছে তো হাঁটছেই, চলে যাচ্ছে আরো আরো দূরে। জ্যাকের বয়স হয়েছে, নাকটা দিন দিন ধূসর হয়ে যাচ্ছে। প্রায়ই বাবা যে পথে চলে গেছে সেদিকে চেয়ে থাকে ও। লম্বা করে নিঃশ্বাস ফেলে শুয়ে পড়ে অপেক্ষার ভঙ্গিতে। কিন্তু ওকে দেখে মনে হয় ও জানে অপেক্ষা করে লাভ নেই, আসবে না বাবা। দিন দিন বাড়ছে গরম। ঘাসহীন ধুধু প্রেয়ারির কোথাও একটু ছায়া নেই। প্রায় দেখা যায় একরাশ ধুলো পাক খেতে খেতে মাটিতে লেয়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে ফাঁকা মাঠের ওপর দিয়ে। লরা শুনেছে ওগুলো নাকি ধুলি পিশাচ, কিন্তু মা বলে গরম বাতাসের ঢেউ তৈরি করে ওদেরকে। খাল শুকিয়ে গেছে, পানি আনতে যেতে হয় পুরনো বাড়ির কাছে সেই ঝর্ণায়। সন্ধ্যায় একটা বালতি বসিয়ে রেখে আসে মা। সারা রাত ফোঁটা ফোঁটা পানি পড়ে ভরে থাকে ওটা। সকালে ওটা আনার সময় আরেকটা বালতি বসিয়ে দিয়ে আসে ঝর্ণার নিচে। চাহিদা মতো ঘাস বা খড় না পেয়ে শুকিয়ে হাড় জিরজিরে হয়ে গেছে স্পট, স্যাম আর ডেভিড। উইলোর শিকড় বাকড় আর প্লামের ডাল চিবিয়ে চিবিয়ে তেতো হয়ে গেছে স্পটের দুধ। চোখ বসে গেছে গর্তে। শনিবার মিস্টার নেলসনের বাড়িতে গিয়ে খোঁজ নিল লরা, বাবার কোনো চিঠি এসেছে কিনা। না, আসেনি। মিসেস নেলসন বললেন আগামী শনিবার আবার পোস্ট অফিসে গিয়ে খোঁজ নেবেন মিস্টার নেলসন। থ্যাংক ইউ ম্যাম বলে ফিরে এলো লরা। কিছু দূর প্রায় দৌড়ে এলো ও।
ফুটব্রিজের কাছে এসে কমে গেল হাঁটার গতি। যখন টিলা বেয়ে উঠছে তখন আর চলছে না পা। মা বলল, তাতে কি হয়েছে, আগামী শনিবার নাগাদ এসে যাবে চিঠি। কিন্তু পরের শনিবারেও এলো না। সানডে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে ওদের। ক্যারি হাঁটতে পারবে না এত দূর, আর ওকে কোলে নিয়ে মার পক্ষে এই গরমে অত দূর হাঁটা সম্ভব নয়। তাছাড়া শীতের জন্য ঠিক রাখতে হবে মেরি আর লরার জুতো, এখন পরে পরে ক্ষয় করে ফেললে চলবে না। তাই রোববার ভালো জামাকাপড় পরে মাকে শোনায় ওরা বাইবেলের মুখস্থ করা পংক্তি। প্রচণ্ড গরম পড়ছে গত কয়েকদিন। গরমে যখন প্রাণ ওষ্ঠাগত প্রায়, আর সহ্য করা যাচ্ছে না, বাসায় বসে হাঁপুস হুপুস হাঁপাচ্ছে ওরা চারজন। ঠিক তক্ষুনি মেঘ করল আকাশে, ঠান্ডা হাওয়া বইল কিছুক্ষণ, তারপর শুরু হলো বৃষ্টি। সবাই খুশি। তাই দেখে জ্যাকও বাচ্চা কুকুরের মতো লাফিয়ে ঝাঁপিয়ে আনন্দ প্রকাশ করল। ঠান্ডা বাতাস আর ভেজা মাটির গন্ধে যেন প্রাণ ফিরে পেল ওরা। পরদিন আবার সেই গরম, কিন্তু বিকেলের দিকে দেখা গেল গোটা প্রেয়েরি জুড়ে অসংখ্য চিকন ঘাসের মাথা গজিয়ে উঠছে। অল্প কয়েকদিনে সবুজের আভাস দেখা দিল। প্রেয়ারির তামাটে মাটি ঢেকে দিচ্ছে সবুজের সমারোহ। স্পটের কাছাকাছি স্যাম আর ডেভিডকে মাঠে নিয়ে খুঁটিতে বেঁধে দিল লরা। অল্প দিনেই তরতাজা হয়ে উঠল ওরা আবার। দুধ বেড়ে গেল স্পটের, তেতো ভাবটাও দূর হয়ে গেল। উইলো আর প্লাম গাছও কচি পাতা ছাড়ল। সবই ভালো, শুধু বাবা যদি থাকতো এখন। সারাদিন খালি বাবার কথা মনে হয় লরার। আর রাতে যখন প্রেয়ারির উপর দিয়ে উদাস হাওয়া বয়ে যায়, তখন হুহু করে বুকের ভেতরটা, ফাঁকা লাগে সবকিছু। প্রথম প্রথম কথা বলে মনটা হালকা করার চেষ্টা করেছে লরা। হিসেব করে বের করতে চেয়েছে আজ কতদূর হাঁটল বাবা। মনে মনে প্রার্থনা করেছে পুরনো ছেঁড়া জুতো জোড়া যেন টিকে যায়। কল্পনায় বোঝার চেষ্টা করেছে আজ ঠিক কোথায় কিভাবে রাত কাটাচ্ছে বাবা। সবাইকে বলেছে নিজের হিসেব আর কল্পনার কথা, কিন্তু কদিন যেতেই বুঝে ফেলেছে মার কাছে এসব বলা ঠিক হচ্ছে না। সারাদিনই বাবার কথা ভাবে মা, কিন্তু মনের কথা প্রকাশ করতে পছন্দ করে না। শুধু শনিবার এলে মনে করিয়ে দেয় আজ শনিবার। সারাটা দিন আশায় আশায় থাকে ওরা। নিশ্চয় আজ শহরে গিয়ে পোস্ট অফিসে বাবার চিঠি পেয়ে যাবেন মিস্টার নেলসন। লরা আর জ্যাক প্রেয়ারির উপর দিয়ে বহুদূর গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে মিস্টার নেলসনের ওয়াগন ফেরার অপেক্ষায়। আসে না বাবার চিঠি। মা বলে, চিন্তা করো না, একটা চিঠি আসবেই। রাতে আর নিজেকে সামলাতে পারে না লরা। জিজ্ঞেস করে বসে, আচ্ছা মা, সত্যি তো বাবা ফিরে আসবে তাই না? নিশ্চয়ই আসবে। মা এত জোরের সঙ্গে বলে যে লরা আর মেরি বুঝে ফেলে মাও ভয় পাচ্ছে কিছু একটা হয়েছে বাবার। কল্পনার সাহায্য পেলে দুশ্চিন্তা বেড়ে যায় শতগুণ। হয়তো বুটটা ছিঁড়ে খসে গেছে পা থেকে, খালি পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে বাবা। হয়তো শিং মেরেছে কোনো গরুর পাল, কে জানে, হয়তো একটা ট্রেন ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দিয়েছে। বন্দুক তো নেয়নি, নেকড়ের পালের মধ্যে যদি পড়ে যায়। হয়তো গভীর বনের মধ্য দিয়ে যাচ্ছে, গাছের উপর থেকে লাফিয়ে পড়ল একটা প্যান্থার। সম্ভাবনার কোনো শেষ নেই। বিপদের আশঙ্কাও তাই বেড়েই চলল লরার। পরের শনিবার বিকেলে মিস্টার নেলসনের সঙ্গে দেখা করবে বলে রওনা দিতে যাচ্ছে লরা আর জ্যাক। এমন সময় দেখতে পেল ফুটব্রিজ পার হয়ে এদিকে আসছেন তিনি। হাতে সাদা মতো কি যেন, ঢাল বেয়ে উড়ে নেমে গেল লরা। চিঠি এসেছে। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ বলেই ঊর্ধ্বশ্বাসে ছুটল লরা বাড়ির দিকে। ক্যারির মুখ ধোয়াচ্ছিল মা। চিঠিটা নিল মা ভেজা হাতে। প্রবল বেগে কাঁপছে হাতটা। ধপ করে বসে পড়ল মেঝেতে। তোমার বাবার চিঠি, সহজ ভঙ্গিতে বলতে চাইল মা, কিন্তু গলাটা কাঁপছে। হাতটাও এত জোরে কাঁপছে যে চুল থেকে কাঁটা খুলতে পারছে না। একটা কাঁটা খুলে খাম ছিঁড়ে চিঠি বের করল মা। ভাঁজ খুলতেই দেখা গেল ডলারের একটা নোট। বাবা ভালোই আছে, বলল মা। তারপর চট করে অ্যাপ্রন দিয়ে মুখ ঢেকে ফোঁপাতে শুরু করল। যখন কাপড়টা সরালো তখন মার ভেজা চোখ দুটো হাসছে খুশিতে। লরা আর মেরিকে চিঠিটা পড়ে শোনাতে গিয়ে মা কতবার যে চোখ মুছল তার ঠিক নেই। 300 মাইল হাঁটার পর কাজ পেয়েছে বাবা। এখন গম ক্ষেতগুলোয় কাজ করছে, মজুরি দিনে $1। মাকে $5 পাঠিয়েছে বাবা, $3 নিজে রেখেছে বুট কিনবে বলে। যেখানে কাজ করছে সেখানে চমৎকার ফলন হয়েছে গমের। কাজ আছে যথেষ্ট। মা আর মেয়েদের যদি তেমন কোনো অসুবিধা না থাকে তাহলে যতদিন কাজ থাকে ততদিন ওখানেই থাকবে বাবা।
নিরাপদে আছে বাবা, নতুন বুট কিনেছে এতদিনে। খবর জেনে কি যে খুশি লাগলো লরার। ঠান্ডা হয়ে আসছে আবহাওয়া। ইতিমধ্যেই অসংখ্য ঘাস ফড়িং ছোট ছোট ঝাঁক বেঁধে উড়ে চলে গেছে, কিন্তু আরও কোটি কোটি রয়ে গেছে চারপাশে। সকালে ওরা নড়তে পারে না ঠান্ডায়। একদিন সকালে উঠে দেখা গেল তুষার পড়েছে পুরু হয়ে। তার নিচে আড়ষ্ট ভঙ্গিতে স্থির হয়ে মরে রয়েছে লক্ষ লক্ষ ঘাস ফড়িং। কয়েকদিনের মধ্যেই মরে সাফ হয়ে গেল ওরা। শীতের আর দেরি নেই, কিন্তু বাবা এলো না এখনো। ঠান্ডা বাতাসের বেগ বেড়েছে। এখন আর ঝিরঝির করে বয় না বাতাস, শোঁ শোঁ আওয়াজ আসে। মনে হয় বিলাপ করছে কেউ পুত্র শোকে। বৃষ্টি রূপান্তরিত হয়েছে তুষারে, ঝরছে তো ঝরছেই। তবু বাবা এলো না। বাবার কেটে রাখা কাঠ শেষ হয়ে গেছে। এখন কুড়িয়ে বাড়িয়ে কাঠ সংগ্রহ করতে হচ্ছে লরা আর মেরিকে। হাত পা জমে যেতে চায় ঠান্ডায়। একদিন বিকেলে ছোট্ট মেয়ে অ্যানাকে নিয়ে বেড়াতে এলেন মিসেস নেলসন। হাসি খুশি মোটাসোটা মানুষ মিসেস নেলসন। লরার খুব পছন্দ তাকে, কিন্তু অ্যানাকে ওর একটুও ভালো লাগে না। একটা ইংরেজি শব্দ বোঝে না মেয়েটা, আর লরা বা মেরি একটাও শব্দ বোঝে না ওর নরওয়েজিয়ান ভাষার। গরমের সময় অ্যানা এলেই ওরা দুবোন পালিয়ে যায় বাড়ি ছেড়ে। কিন্তু এখন শীতের সময় ঠান্ডায় যাবে কোথায়? তাছাড়া মা বলে দিয়েছে ওদের পুতুলগুলো নিয়ে অ্যানার সঙ্গে খেলতে। কাগজের পুতুলগুলো নিয়ে খেলতে বসলো ওরা। ক্যারির চেয়ে সামান্য বড় অ্যানা কাগজের পুতুল দেখে হেসে ফেলল। বাক্সে হাত ঝুঁকিয়ে একটা পুতুল তুলে নিয়ে একটানে ফড়াত করে ছিঁড়ে ফেলল। মরার মতো ফ্যাকাশে হয়ে গেল লরা আর মেরির মুখ। ক্যারিও চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে। মিসেস নেলসন আর মা কথা বলতে ব্যস্ত। তাদের চোখেই পড়ল না ঘটনাটা। বাক্সের ডালা বন্ধ করে দিল লরা চট করে। কিন্তু একটু পরেই ছেঁড়া পুতুলটা ফেলে দিয়ে আরেকটার জন্য হাত বাড়ালো অ্যানা। কি করবে এখন? দিশে পেল না ওরা। যা চায় তা না পেলেই ভ্যাঁ করে কেঁদে ওঠে অ্যানা। ওকে কাঁদালে রেগে যাবে মা। ওদিকে পুতুলে দেয়া যায় না ওর হাতে, দিলেই ছিঁড়ে ফেলবে। ফিসফিস করে মেরি বলল, শার্লটকে নিয়ে এসো, শার্লটকে টেনে ছিঁড়তে পারবে না। মেরি অ্যানাকে সামলানোর ভার নিল, আর লরা মই বেয়ে ওপরে উঠে গিয়ে শার্লটের বাক্স খুলল। লাল ঠোঁটে হাসি নিয়ে শুয়ে আছে শার্লট। বোতামের চোখ দুটোয় উজ্জ্বল দৃষ্টি। সাবধানে কোলে তুলে নিয়ে কালো সুতোর তৈরি কোঁকড়া চুলগুলো আর জামাটা ঠিকঠাক করল। পা নেই শার্লটের, কিন্তু তাতে কি? তার জন্য ওর প্রতি লরার ভালোবাসার কোনো কমতি নেই। উইসকনসিনের বিগুডসে থাকতে বড়দিনের উপহার পেয়েছিল ও এই প্রিয় পুতুল। শার্লটকে নিয়ে মই বেয়ে নিচে নেমে এলো লরা। পুতুল দেখেই ওটা নেয়ার জন্য চেঁচিয়ে উঠল অ্যানা। সাবধানে যত্নের সঙ্গে শার্লটকে ওর কোলে তুলে দিল লরা। বুকের সঙ্গে চেপে ধরল অ্যানা শার্লটকে। এতে অবশ্য তেমন ক্ষতি হবে না শার্লটের। কিন্তু অ্যানা যখন ওর বোতাম চোখ উপড়ে তোলার চেষ্টা শুরু করলো, তখন অধীর উৎকণ্ঠায় শক্ত হয়ে গেল লরার হাত পা। এবার কালো সুতোর কোঁকড়া চুলগুলো টেনে ছিঁড়ে আনার চেষ্টা করছে মেয়েটা। মাটিতে আছড়াচ্ছে শার্লটকে। শোকে বুকটা ভেঙে আসতে চাইলেও নিজেকে প্রবোধ দিল লরা। অ্যানা চলে গেলে শার্লটের চুল আর জামাকাপড় ঠিকঠাক করে দেবে ও। দীর্ঘ যন্ত্রণার অবসান ঘটতে যাচ্ছে দেখে হাঁপ ছাড়ল লরা। উঠে দাঁড়িয়েছেন মিসেস নেলসন। অ্যানাকে নিয়ে চলে যাবেন এখন। ঠিক তখনই ঘটল আসল বিপদটা। অ্যানা শার্লটকে ছাড়বে না। ও হয়তো মনে করেছে ওকে দিয়ে দেওয়া হয়েছে পুতুলটা। হয়তো ওর মাকে বলেছে ওকে ওটা দিয়ে দিয়েছে লরা। মিসেস নেলসন মিষ্টি করে হাসলেন লরার দিকে ফিরে। শার্লটকে নেয়ার জন্য হাত বাড়ালো লরা। তাই দেখে গলা ফাটিয়ে কেঁদে উঠল অ্যানা। আমার পুতুল দাও, বলল লরা। কিন্তু শার্লটকে বুকের সঙ্গে চেপে ধরে পা ছুটতে শুরু করেছে অ্যানা। তার স্বরে চেঁচাচ্ছে। মাকে নালিশ করল লরা। মা, আমার শার্লটকে নিয়ে যাচ্ছে। ছি লরা, মা উল্টে বকল ওকে। অ্যানা বাচ্চা মেয়ে, তার উপর মেহমান। তাছাড়া পুতুল খেলার বয়স তোমার পার হয়ে গেছে, ওকে দিয়ে দাও ওটা। মার কথা শুনতেই হবে। জানালায় দাঁড়িয়ে দেখল লরা নাচতে নাচতে নেমে যাচ্ছে অ্যানা ঢাল বেয়ে, আর শার্লটের একটা হাত ধরে পাই পাই করে ঘোরাচ্ছে। তোমার লজ্জা হওয়া উচিত লরা, আবার বলল মা। এত বড় একটা মেয়ে ছেঁড়া কাপড়ের একখানা পুতুলের জন্য শোক করছো। ছি ছি, ওই পুতুল দিয়ে কি হবে? কোনোদিন তো ওটা নিয়ে খেলতে দেখলাম না। দিতে শেখো, মানুষকে কিছু দিতে শেখো। চুপচাপ মই বেয়ে নিজেদের ঘরে চলে এলো লরা। জানালার ধারে রাখা বাক্সের উপর বসে চেয়ে রইল বাইরের দিকে। চোখে পানি নেই, কিন্তু ভেতরটা কাঁদছে ওর। শার্লট নেই, বাবা নেই, শার্লটের বাক্স খালি। বাইরে বাতাসের শোঁ শোঁ আওয়াজ।
সব যেন খালি, কোথাও কিচ্ছু নেই। ওকে একদম চুপ হয়ে যেতে দেখে রাতে মা বলল, আমি দুঃখিত লরা, ওটা যে তোমার এত প্রিয়, আগে জানলে কিছুতেই ওকে দিতাম না। টপ করে এক ফোঁটা পানি পড়ল এতক্ষণে। দ্বিতীয় ফোঁটা ঝরার আগেই চট করে মুছে ফেলল লরা। মা দেখল সবই, এক হাতে ওকে জড়িয়ে ধরে বলল, ছি মা, কাঁদে না, ভেবে দেখো তোমার পুতুলটা পেয়ে কত খুশি হয়েছে আনা। পরদিন সকালে ওয়াগন ভরে বাবার কেটে রাখা গাছের গুঁড়ি নিয়ে এলেন মিস্টার নেলসন। সারাদিন ধরে কাঠ ফেড়ে স্টোভে ব্যবহারের উপযোগী করে দিয়ে তারপর গেলেন। দেখলে আমাদের জন্য কত কষ্ট করলেন মিস্টার নেলসন, বলল মা। এখন পুতুলটা অ্যানাকে দিয়েছ বলে ভালো লাগছে না তোমার লরা? না মা, সত্যি কথাটাই বলল লরা। বাবা আর শার্লটের জন্য সারাক্ষণ কাঁদছে ওর মন। বাবার কাছ থেকে আর কোনো চিঠি এলো না। আবার কদিন বৃষ্টি হলো খুব। মাটির ওপর বরফ হয়ে জমে গেল বৃষ্টির পানি। মা বলল, খুব সম্ভব বাড়ি ফিরে আসছে বাবা, তাই আর চিঠি দিচ্ছে না। রাতে শুয়ে শুয়ে মনের চোখে দেখতে চেষ্টা করে লরা কোথায় কি করছে বাবা এখন। কদিন ধরে তুষার পড়ছে। সকালে কাঠ আনতে গেলে দেখা যায় কাঠের স্তূপ ঢাকা পড়েছে তুষারে। লরা ভাবে, বেশি শীত পড়ে গেলে গরম জামা ছাড়া বাবা থাকবে কি করে। প্রত্যেক শনিবার বিকেলে জুতো মোজা পরে মার বড় শালটা গায়ে জড়িয়ে নিয়ে নেলসনদের বাড়িতে যায় লরা। দরজায় টোকা দিয়ে জানতে চায় বাবার চিঠি এসেছে কিনা। ঘরে ঢোকে না লরা, যদি শার্লটের সঙ্গে দেখা হয়ে যায়। দরজা থেকেই খবর নিয়ে মিসেস নেলসনকে ধন্যবাদ জানিয়ে ফিরে আসে। একদিন ঝড় বৃষ্টির দিনে নেলসনদের গোলাঘরের সামনে দেখতে পেল ও জিনিসটা। থমকে দাঁড়ালো লরা। একটা গর্ত মতো জায়গায় তুষারের নিচে চিত হয়ে পড়ে আছে শার্লট। অ্যানা ছুঁড়ে ফেলে দিয়েছে শার্লটকে। দরজায় টোকা দিতে মিসেস নেলসন জানালেন, এত খারাপ আবহাওয়ায় আজ আর মিস্টার নেলসন শহরে যাননি, আগামী সপ্তাহে নিশ্চয়ই যাবেন। থ্যাংক ইউ ম্যাম বলেই ঘুরে দাঁড়ালো লরা। শিলার মতো বৃষ্টি পড়ছে শার্লটের গায়ে। ওর সুন্দর কোঁকড়া চুলগুলো টেনে ছেঁড়ার চেষ্টা করেছে অ্যানা। কিছু উঠে গেছে আর কিছু আলগা হয়ে ঝুলছে এখনো। হাসি হাসি ঠোঁটের কাছটা ছেঁড়া, একটা চোখ নেই, কিন্তু শার্লটকে চেনা যাচ্ছে। চট করে তুলে নিল ওটা লরা, লুকিয়ে ফেলল শালের নিচে। তারপর ঝড় বৃষ্টির মধ্য দিয়ে দৌড়ে ফিরে এলো বাড়িতে। ওর চেহারা দেখে চমকে উঠল মা। কি হয়েছে লরা, কি হয়েছে বলো? শহরে আজ যাননি মিস্টার নেলসন। কিন্তু মা, দেখো দেখো। কি ওটা? চোখ দুটো কপালে উঠল মার। আমার শার্লট, ফুপি উঠল লরা। দেখো মা কি করেছে, আমি নিয়ে এসেছি, ওদের না বলেই। উঠানে পড়েছিল একটা গর্তে। মা, শান্ত হও লরা, এত উত্তেজিত হয়েও না, বলল মা। এদিকে এসো তো লক্ষ্মী, সব খুলে বলো আমাকে। টেনে নিয়ে ওকে কোলে বসালো মা। সব শুনে মা বলল, শার্লটকে নিয়ে এসে লরা কোনো অন্যায় করেনি। শার্লটের জন্য এটা ছিল একটা ভয়ানক বাজে অভিজ্ঞতা। লরা ওকে বিপদ থেকে উদ্ধার করেছে। মা কথা দিল আবার ওকে মেরামত করে একদম নতুনের মতো বানিয়ে দেবে। কথা রাখলো মা। সেদিনই শার্লটকে সাবান দিয়ে ধুয়ে আচ্ছা মতো নিংড়ে পানি বের করে স্টোভে সেকে শুকানো হলো। নতুন একটা গোলাপি মুখ, কুচকুচে কালো বোতামের দুটো চোখ আর নীল ফিতে দিয়ে বাঁধা তামাটে সোনালি চুল লাগিয়ে দিতেই আবার নতুন হয়ে গেল পুতুলটা, এক্কেবারে লরার মনের মতন। এতদিন খালি পড়ে থাকা বাক্সটাও যেন হেসে উঠল শার্লটকে ফিরে পেয়ে। মেরির পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল লরা। বাইরে জোর হাওয়া, বৃষ্টির সঙ্গে শিলাও পড়ছে বাড়ির ছাদে। এখন শুধু বাবা ফিরে এলেই পুরোপুরি শান্তি ফিরে আসবে ওর মনে। গভীর রাতে প্রচণ্ড এক শব্দে লাফিয়ে বিছানায় উঠে বসল লরা আর মেরি। ভয় পেয়েছে। নিচ থেকে ঝনঝন একটা জোরালো কণ্ঠ ভেসে এলো, এ হে, কাজগুলো পড়ে গেল হাত থেকে। হেসে উঠল মা। পড়ে গেল না ইচ্ছে করেই ফেললে মেয়েদের জাগাবার জন্যে? হা হা করে হেসে উঠল বাবা। প্রচণ্ড একটা ইন্ডিয়ান রণহুঙ্কার ছেড়ে খাট থেকে নামল লরা। এক দৌড়ে মই বেয়ে নেমে এসে ঝাঁপিয়ে পড়ল বাবার বুকে। একই দশা মেরিরও। হাসি গিয়ে ঠেকেছে দুই কানে। দুই হাতে দুজনকে জড়িয়ে ধরে আছে বাবা। একই সঙ্গে কথা বলছে সবাই। খুশিতে দম আটকে আসতে চাইছে লরার। জ্যাকো লাফাচ্ছে পাগলের মতো। ক্যারি বিছানায় উঠে বসে বড় বড় চোখ করে দেখছে বাবাকে। ঝিকমিক করছে বাবার নীল চোখ। খাড়া হয়ে আছে চুলগুলো। পায়ে নতুন বুট। পূবে মিনেসোটা থেকে 200 মাইল হেঁটে এসেছে বাবা। রাতেই পৌঁছেছে শহরে, কিন্তু ওখানে রাত না কাটিয়ে ঝড় বৃষ্টি তুচ্ছ করে চলে এসেছে বাড়িতে।
নাস্তার টেবিলে আবার আগের মতো বসলো সবাই একসঙ্গে। শেষ দিকে উদয় আসতে এত পরিশ্রম করতে হতো যে চিঠি লেখারও সময় পাইনি, বলল বাবা। যখন ছাড়া পেলাম তখন আর চিঠি লিখে সময় নষ্ট না করে ছুটলাম বাড়ির দিকে। কারো জন্য কিচ্ছু আনতে পারিনি, তবে টাকা এনেছি। উপহার কেনা যাবে যখন খুশি। সুস্থ অবস্থায় তুমি ফিরে এসেছো, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় উপহার চার্লস, বলল মা। নাস্তার পর বাবা চলল গরু ঘোড়াগুলো কেমন আছে দেখতে। সবাই চলল সঙ্গে। জ্যাক তো একেবারে পায়ে পায়ে। সব ঠিকঠাক আছে দেখে খুশি হলো বাবা। হঠাৎ ঘুরে লরাকে জিজ্ঞেস করলো, তোমার পায়ে কি হয়েছে লরা? জুতো পায়ে দিলে ব্যথা লাগে, জবাব দিল লরা। বাসায় ফিরে লরার জুতোটা টিপে দেখলো বাবা। উফ, এইখানে টিপ দিলে আঙুলে ব্যথা লাগে। লাগারই তো কথা, বলল বাবা। তোমার পা বড় হয়ে গেছে গত 1 বছরে। তোমার কি অবস্থা মেরি? মেরি বলল, ওরও একই অবস্থা, আঙুলের দিকটা টাইট। খোলো দেখি। মেরির জুতো জোড়া পায়ে দাও তো লরা। মেরির জুতো পায়ে দিলে একটুও ব্যথা লাগে না লরার। বুঝলাম, বলল বাবা। এটাকে ভালো মতো গ্রিজ লাগালে একেবারে নতুনের মতো দেখাবে। এটা লরা পরবে, আর মেরির জন্য একটা নতুন জুতো কিনতে হবে। আর লরারটা যত্ন করে রেখে দিলে ক্যারি বড় হয়ে পড়তে পারবে। এবার ক্যারোলিন, কি কি লাগবে মনে মনে একটা লিস্টই করে ফেলো। আর সবাই তৈরি হয়ে নাও, আমি ওয়াগন বের করতে করতে শহরে যাচ্ছি আমরা। প্রথমে মিস্টার ফিচের দোকানে গেল বাবা। বাড়ি তৈরির জন্য যে তক্তা নিয়েছিল তার দাম আংশিক শোধ করল। তাছাড়া বাবার অনুপস্থিতিতে মিস্টার নেলসন এখান থেকে বাকিতে যত ময়দা আর চিনি নিয়ে মাকে পৌঁছে দিয়েছিল তার দাম পুরো শোধ করল। এরপর বাকি টাকা গুনে নিয়ে প্রথমেই কেনা হলো মেরির জন্য নতুন জুতো। মেরির পায়ে ঝকঝকে জুতো দেখে লরার মনে হলো ছোট হয়ে ঠকা হয়ে গেছে ওর। বাকি জীবন কেবল মেরির ছোট হয়ে যাওয়া পুরনো জুতোই পরতে হবে ওকে, নতুন জুতো পাবে না কোনোদিন। মা বলল, এবার লরার জন্য জামার কাপড়। মিস্টার ফিচ গরম কাপড়ের থান বের করলেন। কয়েকটা দেখে পছন্দ করে মা কিনল কাপড়। কিন্তু মেরির রং পছন্দ হলো না বলে ওর কাপড় কিনতে রাস্তা পেরিয়ে মিস্টার ওলসনের দোকানে যেতে হলো। ওরা কাপড় পছন্দ করছে এমন সময় পেছন দরজা দিয়ে ঢুকল নেলি। পশমের একটা শোল্ডার ক্যাপ পরে আছে ও। হ্যালো বলেই মেরির পছন্দ করা নীল ফ্ল্যানেলের দিকে তাকালো নাকশিটকে। হ্যাঁ, গেয়োদের জন্য ওটাই ঠিক আছে বলেই ঘুরে দাঁড়িয়ে নিজে কি পরে আছে দেখালো। জিজ্ঞেস করলো, দেখেছো আমি কি গায়ে দিয়েছি? ঠিক পরের প্রশ্নটাই হলো, ফারের একটা কেপ কেনার ইচ্ছা হয় না লরা? অবশ্য চাইলেই তো আর তোমরা কিনতে পারবে না, তোমার বাবা তো চাষাভুষো মানুষ, দোকানের মালিক না। ঠাস করে একটা চর কষাবার ইচ্ছে অনেক কষ্টে দমন করলো লরা। এত রেগে গেছে যে একটা কথাও বের হলো না ওর মুখ দিয়ে। ঝট করে পেছন ফিরল লরা। হেসে উঠল নেলি, তারপর ঢুকে গেল ভেতরে। ক্যারির জন্য একটা জামার কাপড় কিনছে মা। বাবা কিনছে নেভি বিন, ময়দা, কর্নমিল, লবণ, চিনি আর চা। কেরোসিন ক্যানটা ভরে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল ওরা। শীত পড়ছে খুব। রাতের খাবার পর কাপড়ের বান্ডিল খুলল মা। সবাই মুগ্ধ হয়ে দেখছে যার যার কাপড়। মা বলল যত শিগগিরই পারে জামাগুলো তৈরি করে ফেলবে। বাবা যতক্ষণ বাড়িতে থাকে সানডে স্কুলে যাবে মেয়েরা নিয়মিতই। আরে, অবাক হলো বাবা, তোমার জন্য যে কাপড়টা পছন্দ করলাম ওটা তো দেখছি না ক্যারোলিন। লাল হয়ে গেল মার মুখটা। মাথা নিচু করে চুপ করে থাকলো। বাবা বলল, তার মানে কেরোনি ওটা? হাসলো মা। তোমার জন্য যে ওভারকোটটা পছন্দ করেছিলে ওটাও তো দেখছি না চার্লস। ওটার অনেক দাম ক্যারোলিন, ওটা এখন কেনা ঠিক হতো না। আগামী বছর ফসল হবে না, ঘাস ফড়িংয়ের বাচ্চাগুলো ডিম ফুটে বেরিয়ে সব খেয়ে শেষ করবে। আবার কাজ পেতে পেতে সেই তো ফসল কাটার মৌসুম, ততদিন চলতে হবে তো। আর এই পুরনো কোটটাই তো যথেষ্ট ভালো আছে। আমিও ঠিক এই কথাই ভাবলাম, মৃদু হেসে বলল মা। বেহালাটা বের করে যত্নের সঙ্গে সুর বাঁধল বাবা। এটার কথা খুব মনে হতো ক্যারোলিন বলে একের পর এক সুর বাজিয়ে চলল বাবা। জনি যখন বাড়ি ফিরল বাজালো। ছোট্ট মিষ্টি মেয়েটা, সুন্দর মেয়েটা যাকে রেখে আজ আমি এত দূরে বাজালো। আমার সেই কেন্টাকির বাড়িটা বাজালো। সবশেষে সবাই মিলে গাইল, আরামায়ের শান্তির খোঁজে যতই আমি ঘুরি, সকলের সেরা মানতেই হয় আমার নিজের বাড়ি। এবারও তেমন একটা তুষার পড়ল না, যদিও ঠান্ডা বাতাসের দাপটে ছোট ছেলেমেয়েরা ঘরের ভেতরেই থাকতে বাধ্য হলো। বাবা সারাদিন বাইরে থাকে, গাছ কেটে এনে কোড়াল দিয়ে কুপিয়ে লাকড়ি বানায়। প্লাম ক্রিকের পাড় ধরে বহুদূর উজানে গিয়ে যেখানে মানুষজন থাকে না সেখানে ফাঁদ পেতে আসে মাস্কর্যাট, মিঙ্ক আর উদবিড়ালের জন্য। রোজ সকালে পড়তে বসে লরা আর মেরি।
অঙ্ক কষে স্লেটে। বিকেলে পড়া ধরে মা। খুশি হয়ে বলে ওরা দুজনই অসম্ভব মেধাবী, এত দ্রুত শিখছে যে আবার যখন স্কুলে যাবে তখন দেখবে কারো চেয়ে একটুও পিছিয়ে নেই। প্রত্যেক রোববার সানডে স্কুলে যাচ্ছে ওরা। নেলি ওলসন আসে ওর পশমের কেপ দেখিয়ে নিজেকে শহুরে আর বড়লোক প্রমাণ করবার জন্য। বাবা সম্পর্কে ও যা বলেছে সে কথা মনে পড়লে এখনও রাগে পিত্তি জ্বলে যায় লরার। পূব মিনেসোটা থেকে যে রোববার রেভারেন্ড অ্যালডেন আসেন পশ্চিমের এই গির্জায়, সেদিন লরার খুব ভালো লাগে। আশা করে উনি হয়তো দু একটা কথা বলবেন ওর সঙ্গে। প্রতিবার দেখা যায় ভোলেননি উনি। বেরোবার সময় গেটের কাছে দাঁড়িয়ে ঝুঁকে এসে নরম নীল দৃষ্টি রাখেন তিনি লরা আর মেরির মুখে। মৃদু হেসে বলেন, এই যে আমার মিষ্টি দুই পল্লীবালা, মেরি, লরা, কেমন আছো তোমরা? ওদের নতুন ড্রেস দেখে বলেন, বাহ, ভারী সুন্দর জামা তো। একদিন বিকেলে মা বলল সেদিন আর পড়া ধরতে পারবে না। স্নান করে ভালো জামাকাপড় পরে সবাইকে ঝটপট তৈরি হয়ে নিতে হবে, শহরে যাবে আজ সন্ধ্যায়। অবাক হলো ওরা। কিন্তু আমরা তো কোনোদিন সন্ধ্যার পর শহরে যাই না মা, বলল মেরি। যাও না বলে যে কোনোদিন যেতে পারবে না তা তো নয়। কেন যাচ্ছি মা? সরাসরি প্রশ্ন করল লরা। সেটা বলা যাবে না, সাফ জবাব। কেন মা? হারে মুশকিল, আগে থেকে বললে তো মজা নষ্ট হয়ে যাবে। ব্যাস, আর কোনো প্রশ্ন না, হাতে সময় বেশি নেই। একে একে সবাইকে স্নান করতে হলো, সেরা জামা কাপড় পরতে হলো, পায়ে পলিশ করা জুতো পরতে হলো, আর চুলে বাঁধতে হলো সিল্কের রিবন। রাতের খাবার খেয়ে নিল ওর আগে ভাগেই। ব্যাপারটা কি হতে পারে নিজেদের মধ্যে ফিসফাস করে বোঝার চেষ্টা করলো, কিন্তু বিফল হলো লরা আর মেরি। খাওয়ার পর সবার শেষে স্নান করলো বাবা। সবাই উঠে বসতে শহরের পথে রওনা হয়ে গেল ওয়াগন। প্রচণ্ড শীত, কম্বল জড়িয়ে বসেছে, তাও ঠান্ডা লাগছে লরার। অন্ধকার আকাশে তারাগুলোকে অনেক ছোট আর দূরের মনে হচ্ছে। শক্ত জমিতে খটখট পা ফেলছে ঘোড়া দুটো, ক্যাচকোচ আওয়াজ করছে ওয়াগন। কান খাড়া করলো বাবা হঠাৎ, তারপর বলল, ওয়াও। থেমে দাঁড়ালো স্যাম আর ডেভিড। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর মিষ্টি দুটো শব্দ কানে এলো ওদের। তারপর আবার আবার মনে হলো তারাগুলোর কাছ থেকে আসছে শব্দগুলো, ভরাট কিন্তু নরম, সুরেলা। এটা কিসের আওয়াজ বাবা? অবাক হয়ে জিজ্ঞেস করলো লরা। গির্জার নতুন ঘন্টা, খুশি মনে বলল বাবা। রওনা হলো আবার। এরই জন্য তালি দেয়া ছেঁড়া জুতো পায়ে দিয়েই শহর থেকে বাড়ি ফিরেছিল বাবা সেদিন। শহরটা মনে হলো ঘুমিয়ে রয়েছে, দোকানপাট সব বন্ধ, আঁধার। হঠাৎ চেঁচিয়ে উঠল লরা, আরে দেখো দেখো, কি সুন্দর করে সাজিয়েছে গির্জাটা। আলোয় আলোময় হয়ে রয়েছে গির্জা, সব কটা জানালায় আলো। কেউ ভেতরে ঢুকতে গেলেই দরজা দিয়ে লাফিয়ে বাইরে চলে আসছে উজ্জ্বল আলো। গির্জার দরজার সামনে সবাইকে নামিয়ে বাবা গেল ঘোড়া দুটোকে বেঁধে ওদের গায়ে কম্বল চাপা দিতে। বাবা ফিরে এলে একসঙ্গে ভেতরে ঢুকলো ওরা সবাই। ঢুকেই হাঁ হয়ে গেল লরার মুখ। বেঞ্চগুলোর সামনে কি করে যেন একটা গাছ গজিয়েছে। সেই গাছের ডালগুলো থেকে ঝুলছে লাল, নীল, হলুদ, সবুজ, হরেক রঙের কাগজে মোড়া অসংখ্য জিনিস। অনেক জিনিস না মুড়ে এমনি ঝোলানো হয়েছে, স্কার্ফ, লাল দস্তানা, একজোড়া বুট, আরো কত কি। নিচে গাছের গায়ে হেলান দিয়ে রাখা হয়েছে একটা কাঠের গামলা, একটা ওয়াশবোর্ড, একটা বেলচা, একটা পিচফর্ক, এমনকি একটা স্লেডও। ব্যাপারটা কি বুঝতে পারছে না লরা। মার মুখের দিকে চাইল জিজ্ঞাসু দৃষ্টিতে। মা হেসে বলল, একে ক্রিসমাস ট্রি বলে, সুন্দর না? জবাব দিতে পারল না ও। হাঁ করে গিলছে সাজানো ক্রিসমাস ট্রিটাকে। দূরের একটা শাখায় মাপ সহ সুন্দর একখানা ছোট কেপ ঝুলছে, দেখতে পেল লরা। রেভারেন্ড অ্যালডেন উপস্থিত আছেন আজ। ক্রিসমাস সম্পর্কে বললেন তিনি। বক্তৃতা শেষ হলে সবাই উঠে দাঁড়িয়ে গান ধরল। গান শেষ হলে মিস্টার টাওয়ার আর মিস্টার বিডল গাছের ডাল থেকে এক এক করে জিনিসগুলো নামিয়ে ওগুলোর গায়ে লেখা নাম পড়তে থাকলেন, আর মিসেস টাওয়ার ও মিস বিডল ওগুলো জায়গা মতো পৌঁছে দিতে থাকলেন। গাছে ঝোলানো প্রতিটা জিনিস কারো না কারো জন্য উপহার। হাঁ করে দেখছে লরা। এমন সময় কি একজন গোলাপি রঙের একটা ক্যান্ডি ভরা ব্যাগ আর বড়সড় একটা পপকর্নের মোয়া ধরিয়ে দিল ওর হাতে। মেরিকেও দেয়া হলো একটা, ক্যারিকেও। বোঝা গেল প্রত্যেকটি ছেলেমেয়ের জন্যই রয়েছে এই জিনিস একটা করে। এরপর মেরি একটা নীল দস্তানা পেল, একটু পর লরা পেল একটা লাল দস্তানা। বড় একটা প্যাকেট খুলে মা দেখল সুন্দর একটা খয়েরি আর লাল রঙের শাল পেয়েছে। বাবা পেল একটা উলের মাফলার। এরপর ক্যারি পেল চীনামাটির মাথা লাগানো একটা কাপড়ের পুতুল। খুশিতে চেঁচিয়ে উঠল ও।
চারদিকে হাসি গল্প চলছে। তারই মাঝে নাম পড়ে যাচ্ছেন মিস্টার বিডল আর মিস্টার টাওয়ার। ফারের ছোট্ট কেপ আর মাফটা ঝুলছে এখনো। লরা একবার ভাবল, ইস, ও যদি পেত ওটা। নেলির আছে, কাজেই মনে হয় না ও পাবে। যেই পাক, লরা জিনিসটার দিকে তাকিয়ে থাকতে চায় যতক্ষণ সম্ভব। কে পেল সেটাও জানার খুব ইচ্ছে। আর কিছু পাওয়ার আশা করছে না লরা, অনেক কিছু পেয়েছে ও। মেরি এই সময়ে সুন্দর একটা ছোট্ট ছবির বই পেল। মিস্টার টাওয়ার ফারের কেপটা নামাচ্ছেন গাছের ডাল থেকে, নামটা পড়লেন, কিন্তু গোলমালে শুনতে পেল না লরা। চোখের আড়ালে চলে গেল ওটা। কে যে পেল জানা হলো না। ক্যারি আরেকটা খেলনা পেল, সাদার উপর বাদামি ছোপ দেয়া একটা সুন্দর চীনামাটির কুকুর। কিন্তু কাপড়ের পুতুলটাকে কোলে নিয়ে এমনই মত্ত হয়ে রয়েছে যে এদিকে খেয়ালই দিল না। মেরি ক্রিসমাস লরা, বললেন মিস বিডল। লরার হাতে তুলে দিলেন সুন্দর একটা ছোট্ট সাদা চীনামাটির বাক্স। মা বলল, ওটা আসলে একটা জুয়েল বক্স। এত অপূর্ব ক্রিসমাস লরার জীবনে আর আসেনি। এই আনন্দের তুলনা হয় না। এত লোক, এত হাসি গল্প, এত আলো, এত খুশি, চিরকাল মনে থাকবে ওর এই ক্রিসমাসের কথা। পাশ থেকে কেউ বলে উঠল, এগুলো তোমার জন্য লরা। লরা চেয়ে দেখল মিসেস টাওয়ার হাসছেন ওর দিকে চেয়ে, হাতে সেই ছোট্ট ফারকেপ ও মাফ। আমার জন্যে? সত্যি? ওর চোখ থেকে আর সবকিছু অদৃশ্য হয়ে গেল। দুহাতে জড়িয়ে ধরল লরা নরম ফারের কেপ। সবাই চলে যাচ্ছে এখন। বেঞ্চির উপর বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ক্যারি। মা ওর হুড বেঁধে দিচ্ছে। সবই দেখছে লরা, কিন্তু মনে হচ্ছে স্বপ্নের ঘোরে। মা বলল, শালটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাদার এলডেন। ঠিক এই জিনিসটারই দরকার ছিল আমার। বাবা বলল, আর আমার মাফলারের জন্য ধন্যবাদ। ঠান্ডার সময় শহরে আসার পথে খুব কাজে দেবে। একটা বেঞ্চে বসলেন রেভারেন্ড অ্যালডেন। আর মেরির কোটটা গায়ে ঠিক হয়েছে তো? লরা এতক্ষণ নিজেকে নিয়ে এতই ব্যস্ত ছিল যে খেয়ালই করেনি কখন লম্বা একটা নীল কোট পেয়েছে মেরি। চমৎকার মানিয়েছে ওটা ওকে, গায়েও ঠিক হয়েছে। আর আমাদের ছোট্ট লরার কি খবর? পছন্দ হয়েছে তোমার ফার? ওকে ধরে কাছে নিয়ে এলেন রেভারেন্ড অ্যালডেন। কেপটা লরার কাঁধের উপর ফেলে দিয়ে গলার কাছে বেঁধে দিলেন। তারপর মাফের ফিতেটা পরিয়ে দিলেন ওর গলায়। রেশমি মাফের ভেতর ঢুকে গেল লরার হাত। এই তো, খুশি হলেন রেভারেন্ড অ্যালডেন। এইবার আর সানডে স্কুলে আসতে ঠান্ডা লাগবে না আমার মিষ্টি পল্লীবালাদের। তুমি কিছু বলবে না লরা? জিজ্ঞেস করল মা। কিন্তু রেভারেন্ড অ্যালডেন বললেন, মুখে বলার কি দরকার? যেরকম ঝিকমিক করছে চোখ দুটো, তাতেই তো সব বলা হয়ে যাচ্ছে। হাসলেন তিনি। তোমাদের কথা বলবো আমি পুবের ছোট্ট মেয়ে দুটোকে, যারা এই দুটো উপহার পাঠিয়েছে তোমাদের জন্যে। আপনাকে অনেক ধন্যবাদ। এতক্ষণে কথা বলল লরার মুখে। ওদেরকেও দয়া করে ধন্যবাদ জানিয়ে দেবেন আমার। গির্জা থেকে বেরোবার সময় নেলির সঙ্গে দেখা হয়ে গেল। অনেক উপহার নিয়ে বাড়ি ফিরছে বাবা মার সঙ্গে। মেরি ক্রিসমাস নেলি, বলল লরা। হাঁ করে নেলি ওর দিকে চেয়ে রইল। লরার কেপটা ওরটার চেয়ে অনেক বেশি সুন্দর। তাছাড়া ওরটায় মাফ নেই। লরা খেয়াল করল আর কোনো রাগ নেই ওর নেলির উপর। ক্রিসমাসের পর কয়েক সপ্তাহ ওরা সানডে স্কুলে গেল উইলোর ডাল চিরে বাবার তৈরি করা ববস্লেডে চড়ে, নতুন কোট, কেপ, শাল আর মাফলার পরে। এক সকালে বাবা বলল, চিনুক বইছে। চিনুক হলো দক্ষিণ পশ্চিম থেকে আসা গরম বাতাস। একদিনের মধ্যেই সব বরফ গলে গেল। দৌড়াতে শুরু করলো প্লাম ক্রিকের পানি। এরপর এলো প্রবল বৃষ্টি। পরপর কয়েকদিন ঝরল দিন রাত 24 ঘন্টা। এবার গোগো ডাক ছেড়ে উন্মাদের মতো ছুটল ক্রিকের পানি কুল ছাপিয়ে। প্লাম আর উইলো শাখায় ফুল এলো। নতুন পাতা ছাড়তে শুরু করলো হঠাৎ করেই। সবুজ ঘাসে ছেয়ে গেল প্রেরির প্রান্তর। দেখতে দেখতে গরম এসে গেল। লরা আর মেরির স্কুলে যাওয়ার সময় এখন। কিন্তু এবছর আর স্কুলে যাওয়া হবে না ওদের, কারণ আবার কাজে যেতে হচ্ছে বাবাকে। আর তখন ওদেরকে মার দরকার। বাচ্চা ফুটল ঘাস ফড়িংয়ের, পা থেকে মাথা পর্যন্ত, এমনকি চোখও সবুজ। জন্মেই খাওয়া শুরু করল ওরা। চারদিকে কেবল কচর মচর শব্দ, খাচ্ছে আর দ্রুত বাড়ছে। অল্প দিনেই মুছে গেল সবুজের চিহ্ন। যতদূর চোখ যায় শুধু ধুধু প্রাণহীন ফাঁকা প্রান্তর। বৃষ্টি নেই। প্রতিদিন আগের দিনের চেয়ে বাড়ছে গরম। যত্রতত্র লাফিয়ে বেড়াচ্ছে কুৎসিত ঘাস ফড়িং। অবস্থা যখন সহ্যের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই হঠাৎ করে হাঁটতে শুরু করল ওরা। কাঁধে কাঁধ ঠেকিয়ে, গায়ে গা মিলিয়ে এমনভাবে চলছে যে মনে হচ্ছে
বুঝি মাটিই সরে যাচ্ছে পশ্চিমে। গোটা এলাকার সমস্ত ঘাসফড়িং যেন কিসের ইঙ্গিতে হাঁটতে শুরু করেছে একই সঙ্গে। কেউ উঠছে না, কেউ লাফ দিচ্ছে না, কেবল দ্রুত পায়ে হাঁটছে পশ্চিম দিকে। জানালা বন্ধ করে রাখতে হলো, নইলে জানালা গলে ঢুকে আসে ঘরে। মার্চ করে আসছে ওরা পূব থেকে। বাড়িটাকে কোনো বাধা বলেই গণ্য করল না। সোজা দেয়াল বেয়ে ওপরে উঠে ছাদ টপকে নেমে গেল ওপাশের দেয়াল বেয়ে। পরপর 4 দিন 4 রাত হাঁটল ওরা এইভাবে। তারপর মাটি ছেড়ে আকাশে উঠল, ক্রমে আরও ওপরে উঠছে। কিছুক্ষণের মধ্যেই ঢাকা পড়ল সূর্য, ঠিক প্রথম আসার দিন যেমন হয়েছিল সেদিন ওরা নেমেছিল, আজ উঠছে। কয়েক ঘন্টার মধ্যেই পশ্চিমে সরে গেল মেঘটা। পঙ্গু 2-1টাকে এখনো দেখা যাচ্ছে মাটিতে, ছেঁচড়ে বুকে হেঁটে যেমনভাবে পারে চেষ্টা করছে পশ্চিমে এগোতে। যেন শান্তি ফিরে এলো গোটা অঞ্চলে। শুধু মানুষ নয়, পশু পাখি কীট পতঙ্গ উদ্ভিদ সবাই হাঁপ ছেড়ে বাঁচল। আপদ বিদায় হতেই যে যার ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য উঠে পড়ে লাগলো নিজ নিজ কাজে। বৃষ্টি নামতেই আবার গজিয়ে উঠল ঘাস পাতা ঝোপ ঝাড়। আলুগুলো রক্ষা পেয়েছে, তাছাড়া মাছ পড়তে শুরু করেছে বাবার ফাঁদে। মিস্টার নেলসনের লাঙলে স্যাম আর ডেভিডকে জুড়ে নিয়ে বাবা লতা গুল্মের ছাওয়া গম ক্ষেতের একাংশে লাঙল টেনে জমি তৈরি করে শালগমের বীজ বুনল। তারপর প্রেয়ারি আগুনের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে বাড়ির পশ্চিম দিকে খালের পাড় থেকে শুরু করে বাঁকা হয়ে আবার খালের পাড় পর্যন্ত লাঙল টানল কয়েকবার। ফলে চওড়া একটা পরীক্ষার মতো তৈরি হলো জমিতে। এরপর এক সকালে শীষ দিতে দিতে চলে গেল বাবা কাজের সন্ধানে। দিন যায়, সকালে উঠে আস্তাবল আর গোয়ালঘরের কাজ সেরে বাড়ি ফিরে থালা বাসন ধুয়ে মুছে ঘর ঝাড়ু দিয়ে পড়তে বসে ওরা। দুপুরে পড়া ধরে মা, তারপর খেলা অথবা সেলাই, যার যা খুশি। বিকেলে মাঠ থেকে স্পট আর তার বাছুরটাকে গোয়ালে ফিরিয়ে আনা। সান্ধ্যকালীন কাজগুলো সেরে রাতের খাবার, তারপর ডিশগুলো ধোয়া মোছা হয়ে গেলেই বিছানায় উঠে ঘুম। হঠাৎ এক সকালে পোড়া পোড়া গন্ধ পেল লরা প্রেয়ারির বাতাসে। ধোঁয়া দেখতে পেল দূর আকাশে। দৌড়ে গিয়ে মাকে বলতেই বাইরে বেরিয়ে দেখল মা। বলল, বহুদূরে আছে ওটা লরা, এদিকে নাও আসতে পারে, তবে একটা চোখ রাখতে হবে দিকটায়। দুপুর নাগাদ এসে পড়ল আগুন। ধোঁয়ার আগে আগে আগুনের বল গড়িয়ে আসতে দেখে ভুরু কুঁচকে গেল মার। এক বালতি পানি আর একটা ঘর মোছার কাপড় নিয়ে ছুটল মা। ঠিক সেই সময় একটা আগুনের গোলা লাঙল চষা দাগের ভেতর চলে এলো গড়িয়ে। তোমরা দূরে সরে থাকো বলেই ভেজা কাপড় দিয়ে পেটাতে শুরু করলো মা বলটাকে। টাম্বলউইড বলে এক জাতের লতা পেঁচিয়ে গোলাকার ধারণ করেছে, বাতাসের ধাক্কায় গড়িয়ে আসছে একের পর এক। একটাকে পিটিয়ে মেরেছে মা, কিন্তু এরই মধ্যে আরও দুটো ঢুকে পড়েছে সীমানা ডিঙিয়ে। ঘোড়ায় চেপে ছুটে এলেন মিস্টার নেলসন। ঘোড়াটাকে আস্তাবলে ঢুকিয়ে দিয়ে একটা পিচফর্ক তুলে নিয়ে চেঁচিয়ে বললেন, ভেজা চটের ব্যবস্থা করো দেখি খুকিরা। দৌড়ালো লরা আর মেরি। একটা ভেজা বস্তা পিচফর্কে আটকে নিয়ে দমাদম পিটিয়ে নেভাতে শুরু করলেন মিস্টার নেলসন আগুনের গোলা। মাও একটা পিচফর্ক সংগ্রহ করে তাতে আটকে নিয়েছে একটা ভেজা ছালা। এবার দ্রুত নিয়ন্ত্রণে চলে আসছে ভেতরে ঢুকে পড়া আগুনের বলগুলো। ছোটাছুটি করে বালতি ভরে পানি আনছে লরা আর মেরি, ভরে দিচ্ছে কারো বালতি খালি হয়ে গেলে। লরা হঠাৎ লক্ষ্য করল একটা আগুনের গোলা ছুটে যাচ্ছে খড়ের গাদার দিকে। ওর চিৎকার শুনে মা ও মিস্টার নেলসন দুজনেই দৌড়ে গেল ওটাকে ঠেকাতে। এদিকে পোড়া ঘাসের ওপর দিয়ে আরেকটা আগুনের গোলা সরাসরি বাড়ির কাছে চলে আসতে দেখে প্রথমে থতমত খেয়ে গেল লরা। তারপর যেই মনে পড়ল ঘরে ক্যারি রয়েছে, একটা ভেজা গানি ব্যাগ নিয়ে ঝাঁপিয়ে পড়ল ওটার উপর, পিটিয়ে একেবারে মিশিয়ে দিল মাটিতে। আগুনের গোলা আর নেই। গোলার পিছু পিছু ধেয়ে আসা মূল আগুনের দেয়াল এসে থামল সীমানা বরাবর। এগোতে না পেরে দুভাগ হয়ে রওনা হলো দুদিকে। সীমানার বাইরের সব ঘাস জ্বালিয়ে শেষে থামল খালের ধারে, তারপর ওখানেই জ্বলে শেষ হয়ে গেল। মিস্টার নেলসনকে অনেক করে ধন্যবাদ জানালো মা। উনি চলে গেলে মেয়েদের বলল, দুনিয়ায় ভালো প্রতিবেশী পাওয়াই সবচেয়ে বড় সৌভাগ্য, এর চেয়ে বড় আর কিছুই নেই। এবার চলো মেয়েরা, হাত মুখ ধুয়ে খেতে বসবে, চলো। প্রেয়ারি আগুনের পরপরই ঠান্ডা পড়ে গেল খুব। মা বলল, এখনই আলু আর শালগম তুলে না ফেললে জমে শক্ত হয়ে যাবে। মেরি আর লরাও লেগে গেল কাজে। মা মাটি খুঁড়ে আলু বের করে, মেরি আর লরা সেগুলোকে বালতিতে ভরে দৌড়ে রেখে আসে সেলারে। ঠান্ডা বাতাসে লাফঝাপ দিয়ে নাকের ডগা লাল হয়ে গেল ওদের, হাত পা আড়ষ্ট হয়ে গেল। আস্তাবলের কাজ সেরে বাড়ি ফিরে স্টোভে হাত সেঁকতে খুব আরাম লাগলো ওদের। এদিকে সেদ্ধ আলু আর ভাজা মাছের সুগন্ধে জিভে পানি এসে যাচ্ছে। আলু তোলা হয়ে যেতেই
শালগম উপড়ে তুলতে লেগে গেল সবাই। সারাদিন অন্ধকার হয়ে থাকলো আকাশের মুখ, যে কোনো মুহূর্তে নামতে পারে অঝোর ধারা। এরই মধ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ওরা মার পাশে থেকে। আলুর চেয়ে শালগম তোলা অনেক কঠিন। এত বড় জিনিসটা টেনে উপড়ে তুলে আনা লড়ার কচি হাতের পক্ষে কঠিন। গায়ের জোরে টানছে বলেই প্রায়ই ধপ করে বসে পড়ছে মাটিতে। শালগম তুলে প্রথম কাজ ঘ্যাচ করে আগার পাতাগুলো কেটে ফেলা। পাতা আর শালগম আলাদা বালতিতে রাখা হচ্ছে। বালতি ভরে গেলে একজন শালগম নিয়ে ছুটছে সেলারের দিকে, অপরজন পাতাগুলো দিয়ে আসছে স্পট আর তার বাচ্চার মুখের সামনের গামলায়। কয়েকদিন লেগে গেল সব শালগম তুলে আনতে। কাজ শেষ করে হাঁপ ছেড়ে মা বলল, গোটা শীতকালটা রোজ খেলেও এত শালগম শেষ করতে পারবো না আমরা। তাছাড়া আলু রয়েছে মেলা, মাছ রয়েছে, কোনো অসুবিধা হবে না আমাদের। সেই রাতেই ঝরতে শুরু করলো তুষার। পরদিন সকালে উঠে লরা দেখল মাঠঘাট ঢাকা পড়েছে তুষারে। এখন শুধু ঘরে বসে বাবার জন্য প্রতীক্ষা। অপেক্ষা করতে করতে মেয়েরা যখন প্রায় হতাশ হয়ে পড়েছে, তখনই চিঠি এলো, আর 2 সপ্তাহ পরেই কাজ শেষ করে রওনা হবে বাবা। শুনেই স্লেটের গায়ে ছোট ছোট 14টা দাগ টেনে রাখলো মেরি। রোজ একটা করে দাগ মুছতে থাকবে। শেষ দাগটা যেদিন মোছা হয়ে যাবে সেদিন ফিরে আসবে বাবা। মা বলল, আরও 60টা দাগ দিয়ে রাখো মেরি, হেঁটে ফিরে আসতে সময় লাগবে না। কথা মতো কাজ করলো মেরি। রোজ একটা করে দাগ মুছে ফেলে। অপেক্ষার দিন কমে যায় একটা। মই বেয়ে চিলে কোঠায় ঘুমাতে যায় 2 বোন। মেঘ সরে গেছে, রোদে গলে গেছে তুষার, কিন্তু জমির উপর জমে আছে শক্ত বরফ। ধারা কিছুটা ক্ষীণ হলেও পানি বইছে প্লাম ক্রিকে। উইলোর হলুদ ঝরা পাতা হেলে দুলে ভেসে চলে যাচ্ছে স্রোতের টানে। আকাশ নীল। একদিন রাতের খাবারের পর লরা খেলছে ক্যারিয়ার জ্যাকের সঙ্গে। শেষ সপ্তাহের প্রথম দাগটা মুছে মেরি বলল, বাড়ির পথে রওনা হয়ে গেছে বাবা, আর মাত্র 6 দিন। মনে হলো দারুণ খুশি হয়েছে জ্যাক কথাটা শুনে। হাসতে হাসতে ছুটল দরজার দিকে। 2 পা ওপরে তুলে আঁচড়াচ্ছে দরজাটা খোলার চেষ্টায়। সেই সঙ্গে তুমুল বেগে নাড়ছে ওর ছোট্ট লেজখানা। পর মুহূর্তেই হালকা শীষের আওয়াজ এলো লরার কানে। কে যেন জোর কদমে ফিরছে জনি বাড়ির পথে, গানটির সুর বাজাচ্ছে। বাবা, বাবা ফিরে এসেছে, চেঁচিয়ে উঠল লরা। দরজা খুলেই পড়ি কি মরি করে ছুট দিল বাইরের অন্ধকারে। হ্যালো আধ বোতল সাইডার, লরাকে জড়িয়ে ধরল বাবা। গুড ডগ জ্যাক, বলল জ্যাককে। দরজায় আলো, দেখা গেল মা, মেরি আর ক্যারি আসছে। আমার ছোট্ট পুতুলটা কেমন আছে? ক্যারিকে শূন্যে ছুড়ে দিয়ে বলল বাবা। আর আমার বড় মেয়ে? মেরির বেনি ধরে টান দিল। আমাকে একটা চুমু দাও দেখি ক্যারোলিন, অবশ্য যদি এই বুনো ইন্ডিয়ানদের হটিয়ে আমার কাছে ভিড়তে পারো। বাবার জন্য তড়িঘড়ি রাতের খাবার তৈরি করা হলো। মেরি আর লরা সাহায্য করলো মাকে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বলে চলল এদিককার যাবতীয় খবর। আগুনের গোলা, আলু আর শালগম তোলা, স্পটের বাছুরটা এখন কত বড় হয়েছে, লেখাপড়ায় কে কতদূর এগিয়েছে, কিছুই জানতে বাকি থাকলো না বাবার 10 মিনিটের মধ্যে। খাওয়া শেষ হলে সবাই আবার ঘিরে ধরল বাবাকে। মেরি জিজ্ঞেস করলো, তুমি আগে আগে চলে এলে কি করে বাবা? 6 দাগ আগে এসে পড়লে কি করে? স্লেটের দাগ দেখে মাথা ঝাঁকালো বাবা। ছোট্ট একটা ভুল হয়েছে তোমার মেরি। আমার চিঠি এতদূর এসে পৌঁছতে যতটা সময় লেগেছে, সেটা যদি স্লেট থেকে মুছে ফেলতে, তাহলে মিলে যেত ঠিক ঠিক। মার দিকে ফিরল বাবা। শহর থেকে কি আনতে হবে ক্যারোলিন? কিচ্ছু না, মাছ আর আলু খেয়েছি প্রচুর, তাই ময়দা প্রায় ছোঁয়াই হয়নি। চা চিনিও যথেষ্ট আছে, শুধু লবণ কিছুটা কমে এসেছে, তাও যাবে আরো কয়েকদিন। তাহলে কাঠের ব্যবস্থা করি আগে। শুনছি এদিকে নাকি হুট করে এসে পড়ে তুমুল তুষার ঝড়, একেবারে কয়েকদিন করে থাকে। কয়েকদিন ওয়াগন ভরে ভরে কাঠ নিয়ে এসে গাদা করল বাবা। তারপর ওগুলো চিরে সাজিয়ে রাখলো কাঠঘরে। যখন বোঝা গেল গোটা শীত চলে যাবে এই কাঠে, তখন কোমরে কুঠার, পিঠে বন্দুক আর হাতে পশু ধরার ফাঁদ নিয়ে বেরোতে শুরু করলো আবার। প্লাম ক্রিকেট তীর ধরে বহুদূর উজানে চলে যায় বাবা, ফাঁদ পাতে মাস্করেট, মিঙ্ক, উদবেড়াল আর শিয়াল ধরার জন্যে। কিন্তু প্রায়ই ফিরে এসে দুঃখ করে, এত বেশি হয়ে গেছে মানুষের বসতি যে ধারে কাছে আর কোথাও পশু পাখি বলতে কিচ্ছু নেই। একটা শিয়াল দেখে গুলি করেছিলাম, কিন্তু লাগাতে পারিনি। অনভ্যাসে বিদ্যানাশ ক্যারোলিন। মাথা নাড়ল বাবা। শিকারের হাতটা গেছে আমার। এক একবার ভাবি, শিকারি যে দেশে নেই, সে দেশে কেন খামোখা পড়ে আছি। তার চেয়ে যদি আরও পশ্চিমে, যেখানে যেখানে বাচ্চাদের পড়াবার মতো কোনো স্কুল নেই,
মৃদু কণ্ঠে বলল মা। ঠিক, মাথা ঝাঁকালো বাবা। ঠিকই বলেছ তুমি ক্যারোলিন। কয়েকটা দিন চুপ থেকে আবার তুলল বাবা কথাটা। মাংসের কি ব্যবস্থা করা যায় বুঝতে পারছি না ক্যারোলিন। উইসকনসিনে থাকতে মাংসের কোনো অভাব ছিল না। ভাল্লুক, হরিণ, খরগোশ মেরে এনেছি জঙ্গল থেকে। ইন্ডিয়ানদের এলাকায় মেরেছি অ্যান্টিলোপ, জ্যাকরেবিট, রাজহাঁস, টার্কি। অভাব ছিল না কিছুর। আর এখানে? দুঃখিত ভঙ্গিতে মাথা নাড়ল বাবা। নিজেরাই পশু পাখি পুষতে পারি আমরা, বলল মা। ঘাসের তো অভাব নেই এখানে, ওদের জন্য কিছু শস্য বুনলেই হয়। মাথা ঝাঁকালো বাবা। ঠিক বলেছ, আগামী বছর গমের পাশাপাশি ওদের জন্য কিছু বুনতে হবে। প্রচণ্ড শীত পড়ল এবার। এত ঘন হয়ে তুষার ঝরল যে এক হাত সামনেও দেখা যায় না কিছু। দড়ি বেঁধে সেটা ধরে ধরে গোয়াল ঘরে যায় বাবা, ফিরে আসে দড়ি ধরে, নইলে পথ চিনে ফিরে আসতে পারবে না। দুধ যা দোয়ায় তার অর্ধেকই বালতি থেকে ছোবল দিয়ে তুলে নিয়ে যায় ঝোড়ো হাওয়া। এমন আবহাওয়ায় বাইরে কোথাও যাওয়ার কোনো উপায় নেই। কেউ যে আসবে সেই সম্ভাবনাও নেই। কেমন যেন ফাঁপড় লেগে ওঠে। একটানা 3 দিন তুষার ঝড়ের পর একদিন একটু বিরতি দিতেই তৈরি হয়ে গেল বাবা, শহরে যাবে। তামাক ফুরিয়ে গেছে, যাই চট করে নিয়ে আসি শহর থেকে। তোমার কিছু লাগবে ক্যারোলিন? এই ঝড় তুফানে যেতেই হবে তোমার? আরে কোনো ভয় নেই, দরাজ গলায় আশ্বাস দিল বাবা। গত 3 দিন একটানা হয়ে গেল না, আজ আর আসবে না, এলে আগামীকাল। বাবার আশ্বাসে তেমন একটা ভরসা রাখতে পারল না মা। বলল, যাবেই যখন যাও, তবে কথা দিতে হবে যে ঝড় দেখলে থেকে যাবে শহরে। আরেক জোড়া মোজা পড়তে হলো বাবাকে, গায়ে চড়াতে হলো শতচ্ছিন্ন ওভারকোটটা। মা বলল, তোমার একটা বাফেলো ওভারকোট থাকা দরকার ছিল, আর তোমার একটা হীরের নেকলেস। হাসলো দুজনে। মার চিবুকটা নেড়ে দিয়ে খুশি মনে বেরিয়ে গেল বাবা। গাইছে, আকাশ ছাওয়া আধার মেঘ যখন ফেলছে ছায়া চরাচরে ম্লান, আশার আলো দেখছি আমি পথে, আমার হাত যে ধরা যিশুর হাতে। সেদিনই সন্ধ্যা থেকে শুরু হয়ে গেল তুমুল ঝড় তুফান। সেই সঙ্গে ঘন হয়ে ঝরছে তুষার। জানালে একটা বাতি জেলে রাখলো মা, কিন্তু এলো না বাবা। পরদিনও না। পরপর 4 দিন কোনো খবর নেই বাবার। উৎকণ্ঠায় অস্থির হয়ে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। শুকিয়ে আমসি হয়ে গেল মেয়েদের মুখ। ভয় পেয়েছে মাও, কিন্তু যতটা সম্ভব সবাইকে সাহস জোগাবার চেষ্টা করল। 4 দিন পর আধ ঘন্টার জন্য থামল ঝড়। বাইরের অবস্থা দেখার জন্য জানালার কাচের উপর নিঃশ্বাস ফেলে জমাট বরফ সরিয়ে ছোট্ট একটা ফাঁক তৈরি করল লরা। দেখল তুষারপাত থেমেছে বটে, কিন্তু তুষার কণাগুলোকে জমির উপর দিয়ে ঝেঁটিয়ে নিয়ে যাচ্ছে বাতাস। মনে হচ্ছে সাদা স্রোত বয়ে যাচ্ছে চারপাশে। তারই মধ্যে হঠাৎ দেখল লরা, বিশালাকায় এক রোমশ জানোয়ার এগিয়ে আসছে ওদের বাড়ির দিকে। নিশ্চয়ই ভাল্লুক হবে ভেবে চিৎকার ছাড়ল লরা, মা জলদি এদিকে। এতটুকু বলতেই দরজা ঠেলে ঘরে ঢুকে এলো আগাগোড়া তুষারে মোড়া রোমশ জন্তুটা। ওটার মুখে বাবার চোখ বসানো। গমগমে গলায় বাবা বলল, সবাই তোমরা লক্ষ্মী হয়েছিলে তো? দৌড়ে এলো মা। মেরি আর ক্যারিও ছুটে এলো। সবাই হাসছে, চেঁচাচ্ছে, ফোঁপাচ্ছে। তুষার ছাওয়া কোট খুলতে সাহায্য করছে মা। খুলে ছেড়ে দিল মেঝের উপর। চার্লস, তুমি দেখছি বরফ হয়ে জমে গেছো একেবারে। প্রায়। তাছাড়া নেকড়ের মতো ক্ষুধার্ত। আগুনের কাছে একটু বসতে দাও ক্যারোলিন, আর যা হোক কিছু খাওয়াও জলদি। স্টোভের ধারে বসে থরথর করে কাঁপছে বাবা। শুকনো মুখে চোখ দুটো বড় দেখাচ্ছে। চট করে খানিকটা স্যুপ গরম করে এগিয়ে দিল মা। বাহ, চমৎকার, চুমুক দিয়ে বলল বাবা। এইবার শীত পালাবে। বুট জোড়া টেনে খসালো মা। পা দুটো চুলের উপর ধরে সেঁকে নিল বাবা। চার্লস, তুমি তুমি কি? কথা আটকে গেল মার মুখে। হাসছে মা, কিন্তু কাঁপছে ঠোঁট দুটো। হেই যে ক্যারোলিন, হাতে নাতে প্রমাণ পেলে, বলে হাসলো বাবা। আর কোনোদিন চিন্তা করবে না আমার জন্যে। তোমাকে তো বলেইছি, যেখানেই থাকি না কেন তোমার আর বাচ্চাদের দেখাশোনার জন্য ফিরতেই হবে আমাকে। ক্যারিকে হাঁটুর উপর তুলে নিয়ে বড় 2 মেয়েকে 2 হাতে জড়িয়ে ধরল বাবা। তারপর মাকে বলল, আর একটু স্যুপ থাকলে দাও, তারপর বলছি কিভাবে কি হলো। স্যুপ দিয়ে ভিজিয়ে রুটি খেয়ে একটু সুস্থির হয়ে 1 কাপ গরম চা নিয়ে বসলো বাবা। চুল দাড়ি থেকে তুষার গলে টপ টপ পানি ঝরছে। তোয়ালে দিয়ে বারবার মুছে দিচ্ছে মা। হাত ধরে তাকে টেনে পাশে বসালো বাবা। এই আবহাওয়ার মানে কি জানো ক্যারোলিন? শহরের সবাই বলাবলি করছে এর মানে আগামী বছর বাম্পার ফলন হবে গমের। তাই নাকি?
হ্যাঁ, একটা ঘাস ফড়িংও নাকি আসবেন এদিকে আগামী গ্রীষ্মে। হালকা শীত আর শুকনো গ্রীষ্ম, এ না হলে ওরা আসে না। খুবই নাকি ভালো ফলন হবে আগামী বছর। ভালো খবর, মা বলল শান্ত গলায়। ফিচের দোকান থেকে বেরিয়ে আসছি, এমন সময় এই বাফেলো কোটটা দেখালো আমায়। সস্তায় পেয়েছে। $10 দাম শুনে পিছিয়ে যাচ্ছিলাম, কিন্তু কি মনে করে নিয়েই নিলাম। বিশেষ করে ফিচ যখন বলল দামটা আগামী বসন্তে ফাঁদ পেতে ধরা পশুর চামড়া যখন বিক্রি করব, তখন শোধ করলেই হবে। এটা নিয়ে ভালো করেছো চার্লস। কপাল ভালো যে নিয়েছিলাম, বলল বাবা। তবে তখন বুঝিনি। বাইরে বেরিয়ে দেখি উত্তর পশ্চিম আকাশে মেঘ, ছোট মেঘ, মনে হলো বহু দূরে। ভাবলাম জোর পা চালালে পৌঁছে যাব বাড়ি। কিন্তু কিছু দূর হাঁটার পর হুড়মুড় করে এসে পড়ল ঝড়। 2 মিনিটের মধ্যে অন্ধ করে দিল ঘন তুষার। এখন না পারি এগোতে, না পারি ফিরে যেতে। মনে মনে স্থির করলাম, যা থাকে কপালে হাঁটতে থাকবো সামনের দিকে। না হাঁটলে তুষারে জমে মরে পড়ে থাকবো শক্ত হয়ে। হাঁটতে থাকলে বলা যায় না, বাড়িটা পেয়েও যেতে পারি। পেলাম না। ঘন্টা 2 হাঁটার পর বুঝলাম হারিয়ে গেছি। কোন দিকে চলেছি কে জানে, কিন্তু না চলে উপায় নেই, থামলেই মরণ। জানালায় বাতি জেলে রেখেছিলাম, দেখোনি? কিচ্ছু না। অন্ধের মতো হাঁটতে হাঁটতে একসময় আছড়ে পড়লাম একটা গর্তের মধ্যে। ওখানেই 3 দিন 3 রাত কাটিয়ে আজ উঠে এসেছি ঝড় থামায়। উঠেই দেখি বাড়ি দেখা যাচ্ছে, সিকি মাইলে হবে না। আমি আর লরা যেখানটায় মাছের ফাঁদ পেতেছিলাম, ঠিক ওখানে একটা গর্তে পড়েছিলাম। সেবার ক্রিসমাসে মজার কিছু খেতে পেল না ওরা, কারণ তামাক আনতে নয়। বাবা শহরে গিয়েছিল আসলে মেয়েদের জন্য ক্যান্ডি আনতে। কিন্তু গর্তের মধ্যে পড়ে গিয়ে 3 দিন থাকতে হয়, খিদের জ্বালায় খেয়ে ফেলেছে ওগুলো। শুনে একটুও মন খারাপ হলো না লরা বা মেরির, বরং খুশি হয়ে চুমু দিল বাবার গালে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন লরা ইঙ্গলস ওয়াইল্ডারের বিখ্যাত গল্প অন দ্য ব্যাঙ্কস অফ পাম ক্রিক। আজ 2য় পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। গল্পকথন বাই কল্লোলের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আমরা সেখানে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলি। আশা করছি আপনাদের ভালো লাগবে। লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।